যাব এই প্রসঙ্গটি শেষ করতে চাই। তাহলে মারণাস্ত্র ব্যবহার করবার জন্য যে নির্দেশনা দিয়েছিলেন, যে পরিস্থিতিতে দিয়েছিলেন, কিন্তু 1400 মানুষ যে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, এই হত্যাকাণ্ডের জন্য এই নির্দেশনাটিকে এভিডেন্স হিসেবে ব্যবহার করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দোষী সাব্যস্ত করার জন্য কি যথেষ্ট নয়? অবশ্যই নয়। ওই যে আমি বলছিলাম যে এভিডেন্স কোথা থেকে নিয়েছেন, কি প্রক্রিয়ায় নিয়েছেন এবং কোন কনটেক্সটে সেই এভিডেন্সটা সৃষ্টি হয়েছে সেটা কিন্তু ফৌজদারি আইনে প্রমাণ করতে হবে এবং সেটা প্রকাশ করতে হবে। সেই এভিডেন্স যদি অবৈধভাবে নেওয়া হয়ে থাকে সেটার কনটেক্সটটাও দেখাতে হবে কি কারণে আপনি অবৈধভাবে এভিডেন্সটা নিয়েছেন এবং আদৌ কি সেটা এভিডেন্স কিনা। এখন সেই এভিডেন্সকে যথার্থতা দেওয়ার জন্য নিশ্চয়ই ভবিষ্যতে বলা হবে এই অবৈধ ট্রাইব্যুনালে বিবিসি প্রকাশ করেছে এবং তারা ইনভেস্টিগেশন করেছে, বিবিসি ইনভেস্টিগেশন করেছে এবং সুতরাং এই এভিডেন্সটি সত্য। এই নাটকটার জন্যই তো তারা হয়তোবা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। প্রিয় দর্শক, বিস্তারিত জানতে আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাব, সেখানে আজকের এই বিশেষ ভিডিওটি টকশোটি দেখে আসবো। তো চলুন আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই, সেখানে বিস্তারিত আলোচিত হয়েছে। বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিবিসি একটি প্রতিবেদন ছেপেছে, নিশ্চয়ই আপনি সেই প্রতিবেদনটি দেখেছেন। সেই প্রতিবেদনটিতে একদম পরিষ্কার করে বলা হয়েছে যে এক্স বাংলাদেশি লিডার অথরাইজ ডেডলি ক্র্যাকডাউন লিকড অডিও সাজেস্ট, অর্থাৎ তিনি একটি অডিও বার্তায় মারণাস্ত্র ব্যবহার করবার জন্য নির্দেশনা দিয়েছিলেন। এই প্রতিবেদনটিতে আপনার মূল্যায়ন কি? ধন্যবাদ। প্রথমত হচ্ছে তারা যে ডকুমেন্টারিটি বানিয়েছে সেখানে তারা একটা ডিসক্লেইমার দিয়েছে। এই ডিসক্লেইমারটি হচ্ছে এই প্রতিবেদন যার বিষয়ে করা হয়েছে অর্থাৎ আমাদের নেত্রী শেখ হাসিনা, তার ক্রিমিনাল যে লাইবিলিটি বা দোষী হওয়া কোনো অপরাধের বিষয়ে সেটার বিষয়ে কোনো কিছু ইন্ডিকেট করে না বা সেই বিষয়ে কোনো কিছু কোনো ইনফারেন্স যাতে ড্র না করে সেটাই কিন্তু বলা হয়েছে। ডিসক্লেইমারটা কিন্তু সেখানে আছে। আর আরেকটি প্রাথমিকভাবে আমার মূল্যায়ন হচ্ছে যেই বিষয়ে তারা নিশ্চিত নয়, অর্থাৎ এখনো পর্যন্ত এটি একটি গ্রে এরিয়া, আর যেই বিষয়ে তাদের কোনো এখতিয়ার নেই, তারা কোন যুক্তিতে এই তদন্তটা করেছে যেটা ইতিমধ্যেই নানানভাবে বিতর্কিত, সেই বিতর্কের সমাধানের দায়িত্বটা তাদেরকে কে দিয়েছে, এই আলোচনাগুলো কিন্তু সামনে এসছে। যাই হোক, তারা যেহেতু তথাকথিত একটি ইনভেস্টিগেশন করেছে, এই বিষয়টি আদৌ কি আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ভয়েস কিনা, সেই আলোচনাটা কিন্তু সামনে এসছে। আর সেটা যদি সেটাকে আমি ব্যতি রেখে যদি বলতে চাই, যেই ক্লিপটি দেখানো হয়েছে, যে কোনো মানুষ, যে কোনো কমন সেন্সের মানুষ সেটা যদি শোনে, তাকে কিন্তু তার সাথে আগে পরে কি হয়েছে সেটাও কিন্তু ভাবতে হবে যে এটা কি আমাদের কিছু পুলিশ সদস্যের প্রতি ব্যাপক আক্রমণের কারণে একজন সিনিয়র গভর্নমেন্ট অফিসিয়াল অনুমতি চাচ্ছিলেন আত্মরক্ষার্থে, তাদের কি যেই লিথাল ওয়েপন সেটাকে ব্যবহার করতে দেওয়ার অনুমতি চাচ্ছিলেন, নাকি প্রোঅ্যাক্টিভলি তিনি নিজ থেকে বলছিলেন যে সবাইকে লিথাল ওয়েপন ইউজ করতে? এই প্রশ্নটা তো আসবে এবং সেই প্রশ্নটা সমাধানের জন্য কিন্তু আগে এবং পরে, যেটাকে আমরা বলছি কনটেক্সট, সেই কনটেক্সটটা কিন্তু ভেবে দেখতে হবে। এখন আমাদের দৃষ্টিতে, আমি যদি ব্যক্তিগতভাবে, আমাদের না বলে আমি বলি আমার দৃষ্টিতে, আমি যদি ব্যক্তিগতভাবে সেটাকে মূল্যায়ন করতে চাই, যে কোনো রাষ্ট্রপ্রধানের এখতিয়ার আছে যে কোনো পরিস্থিতিতে রাষ্ট্রের অস্তিত্বের মূল একটি জায়গা থাকে হচ্ছে পুলিশ বা সেই রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যদি জ্বালিয়ে পুড়িয়ে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়, তাহলে সেটা রাষ্ট্রপ্রধান হওয়ার প্রয়োজন নেই। সেই ক্ষেত্রে তো স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই সিদ্ধান্ত দিতে পারেন যে রাবার বুলেটের বদলে বা ছড়রাগুলির বদলে সেখানে লেথাল ওয়েপন ব্যবহার করা ছাড়া কোনো উপায় নেই। যেমন আমি যদি উদাহরণ দেই, হোলি আর্টিজানের যেই জঙ্গি হামলাটি হলো, সেখানে কি যে কোনো সময়ে কোনো রাষ্ট্রপ্রধান, কোনো সিকিউরিটি হেড, রাষ্ট্রপ্রধান পর্যায়ে না যায়, কোনো দায়িত্বপ্রাপ্ত সিকিউরিটি প্রধান, নিরাপত্তা প্রধান কি সেখানে বলবেন যে লাঠি দিয়ে এই গ্রেনেড এবং অটোমেটিক রাইফেল নিয়ে আসা জঙ্গিদেরকে প্রতিহত করো? সেটা তো সম্ভব নয়। বিবিসির যেই কাজটি এখানে করেছে সেটা আমি বলি প্রিমেডিটেটেড, এবং যারা এই মেটিকুলাস ডিজাইন যেটা বলছে, যে মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে আপনি জানেন যে বিবিসি, সেখানে আমরাও তো বিবিসির সাথে কাজ করেছি বা বিবিসিকে, সেখানে নানানভাবে নানান কিছু প্রচার করার একটা প্রক্রিয়া আছে, সেটা তারা করেছে। আমরা সেটার প্রতিবাদ করি, আমরা সেই বিষয়ে ব্যাখ্যা চাই
এবং আজকের কনটেক্সটে সেটা প্রচার করার কারণটা কি, উইদাউট গিভিং এনি কনটেক্সট টু দ্য কনভারসেশন। হ্যাঁ, আরেকটা বিষয় বলছে যে আওয়ামী লীগের স্পোকস পার্সন এই কথাটা বলেছে, স্পোকস পার্সনের নাম পর্যন্ত তারা বললো না। অর্থাৎ তারা কি আমাদের ব্যাপারে যে নিষেধাজ্ঞা দিয়েছে, অবৈধ, বেআইনি, অসাংবিধানিক নিষেধাজ্ঞা, সেটাকে সম্বন্ধে কি আমাদের কারো নাম বলছে না? তো এই প্রশ্নগুলো কিন্তু রয়ে গিয়েছে। আমি মনে করি যদি এটা আমাদের নেত্রীর সিদ্ধান্তও হয়ে থাকে, তাহলে আমাকে ভাবতে হবে কোন প্রেক্ষিতে তিনি সিদ্ধান্তটা দিতে বাধ্য হয়েছেন। আমি দেখছি যেখানে আরেকটি বিষয় সেখানে আসা উচিত, যে অর্থাৎ এই আন্দোলনের শুরু থেকে কিন্তু লেথাল ওয়েপন ব্যবহার করার কোনো অনুমতিই ছিল না। যদি আমি ধরে নিই এই অনুমতির বিষয়টা সামনে এসছে, অর্থাৎ অনুমতি ছিল না, সেখানে অনুমতি ছিল না লিথাল ওয়েপন, মারণাস্ত্র ব্যবহার করার অনুমতি ছিল না সেখানে, তাহলে এই সিদ্ধান্তটা নেয়ার আগে যেই মৃত্যুগুলো হয়েছে সেই মৃত্যুগুলো কারা তাহলে দায়ী? পুলিশ যদি লিথাল ওয়েপন ব্যবহার করার জন্য একটা পর্যায়ে গিয়ে অনুমতি চেয়েই থাকে, তাহলে সেই সময়টা আমাকে দেখতে হবে, টাইম লাইনটা দেখতে হবে। এটা কি সিরাজগঞ্জে পুলিশের সদস্যদেরকে জ্বালিয়ে পুড়িয়ে মেরে ফেলার পরে বলা হয়েছে, নাকি একেবারে শুরুতে বলা হয়েছে? এই কনটেক্সট গুলো না বলে বিবিসি যেটা করেছে সেটা একেবারেই অনৈতিক। তো আমার যেটা মূল্যায়ন সেটা হচ্ছে প্রিমেডিটেটেড একটি কাজ তারা করেছে, সুপরিকল্পিতভাবে। এবং আমরা জানি যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র বা পশ্চিমা বিশ্বের পিআর এজেন্সির মাধ্যমে অনেক কিছুই করা যায়, এবং সেই ক্ষেত্রে এটা যে তাদের মাধ্যমে করা হয়নি সেই আশঙ্কাও কিন্তু আমরা উড়িয়ে দিতে পারি। আমরা একটু শুনি, যদিও এটি গণমাধ্যমের কল্যাণে আপনারা নিশ্চয়ই এটি দেখেছেন। সবগুলিকে অ্যারেস্ট করতে বলছিলাম, আমি সবাইকে বলা হচ্ছে যে যেখান থেকে টিকা দেওয়া ধরে ফেলছে। আমার নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে। এখন লেখা নেবেন, ব্যবহার করবে, যেখানে মানুষ সেটাগুলি করবে। তো এখন জি, মানে শব্দটা আমি যদি ধরে নেই যে এটা সত্য, এখন মানে হচ্ছে তখন কিন্তু করেনি, অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ে সেই সিদ্ধান্তটা দেওয়া হলো। সেই সময়টা কোন সময়? এখন ব্যবহার করবে, অর্থাৎ আগে ব্যবহার করার অনুমতি ছিল না, তাই না? আমি যদি ধরে নেই এটা তার কণ্ঠস্বর, যেটার বিষয়ে ব্যাপক বিতর্ক আছে, সমালোচনা হচ্ছে, আলোচনা আছে, এখন করবে মানে হচ্ছে যেই কথাটা বলা হচ্ছিল, শেখ হাসিনা প্রথম থেকেই এই আন্দোলন দমানোর চেষ্টা করেছে, মারণাস্ত্র ব্যবহার করার জন্য নির্দেশনা দিয়েছে, সেখানে তো এটা ভেস্তে যায়। কথাটা কিন্তু বলা হয়েছে এখন। সুতরাং এখন মানে কখন? অর্থাৎ একটা পর্যায়ে যখন সীমা অতিক্রম করেছে, তখন সেই এখনটা হয়েছে। আমার বক্তব্য হচ্ছে সেটাই। আমরা আরেকটু বিশ্লেষণে যাওয়ার আগে আমরা বিবিসি যে প্রতিবেদনটি করেছে তার একটি বাংলা ভার্সনও বিবিসি বাংলায় এসেছে, আমরা সেটিও একটু আপনার নজরে আনতে চাই। নিশ্চয়ই আপনি সেটিও দেখেছেন, তবে দর্শক যারা দেখেননি, সেই জায়গাটিতে একটি পুলিশের বক্তব্য দেয়া হয়েছে, আপনি নিশ্চয়ই সেটি দেখতে পাচ্ছেন পর্দায়। দেখতে পাচ্ছেন। পুলিশের বক্তব্যটিতে বলা হয়েছে 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানের সময় এ ধরনের দুঃখজনক ঘটনা ঘটে, যেখানে তৎকালীন পুলিশ বাহিনীর কিছু সদস্য অতিরিক্ত বল প্রয়োগে লিপ্ত হন এবং আন্দোলনকারীদের নিয়ন্ত্রণে অপেশাদার আচরণ প্রদর্শন করেন। তাদের এমন কর্মকাণ্ডের ফলে প্রাণহানির ঘটনা ঘটে। এটি বাংলাদেশ পুলিশের বক্তব্য। তারপর আরো একটি বক্তব্য এসেছে, আমরা সেটিও একটু দেখাতে চাই। বাংলাদেশ পুলিশ ইতিমধ্যে পুঙ্খানুপুঙ্খ ও নিরপেক্ষভাবে বিষয়টি তদন্ত কার্যক্রম শুরু করেছে। গণ আন্দোলন সংক্রান্ত যাবতীয় ফৌজদারি মামলা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে, যাতে ঘটনার সঙ্গে যুক্ত প্রতিটি অপরাধীকে আইনের আওতায় এনে ন্যায় বিচার নিশ্চিত করা যায়। মানবাধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ এবং স্বচ্ছতা প্রতিষ্ঠার প্রতি বাংলাদেশ পুলিশ সম্পূর্ণভাবে অঙ্গীকারবদ্ধ। এটি পুলিশের বক্তব্য। এখন আসুন, আওয়ামী লীগও এখানে একটি বক্তব্য দিয়েছে। শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী লীগের বক্তব্য। আপনি খেয়াল করুন, এখানে আপনার দলের পক্ষ থেকে একটি বক্তব্য আপনারা দিয়েছেন। আমি জানি না এটি বিবিসি কাকে কোট করেছে, এবং বিবিসি কিন্তু এটি পরিষ্কার করেনি যে নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের মুখপাত্রের বক্তব্য। হ্যাঁ, কিন্তু আমি পড়ে শোনাচ্ছি। যে কোনো মৃত্যুই দুঃখজনক, তবে ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা যেসব সিদ্ধান্ত নিয়েছিলেন পরিস্থিতি বিবেচনায় সেগুলো ছিল সংগতিপূর্ণ। প্রাণহানি কমিয়ে আনার লক্ষ্যে সরল বিশ্বাসে সেগুলো গ্রহণ করা হয়েছিল। মাঠ পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে ধরনের পদক্ষেপ নিয়েছে সেগুলোর কৌশল নির্ধারণ বা নির্দেশনা প্রদানের ক্ষেত্রে রাজনৈতিক নেতৃত্বের কোনো সম্পৃক্ততা ছিল না। এবং সর্বশেষ, বিবিসি শেখ হাসিনার কথোপকথনের যে টেপ রেকর্ডিংটির কথা বলেছে সেটা আসল কিনা তা আমরা নিশ্চিত নই, তবে কোনো অবস্থাতেই উক্ত রেকর্ডিংটি শেখ হাসিনার বেআইনি
কোনো উদ্দেশ্যের প্রতিফলন ঘটায় না। আপনি এটি দিয়ে কি বলবেন? এই আপনার দলের মুখপাত্রের এটি বক্তব্য। প্রথমত হচ্ছে এই মুখপাত্রটা কে সেটা কিন্তু বিবিসি প্রকাশই করলো না, কারণ মুখপাত্রের নাম প্রকাশ না করার মতন দল বাংলাদেশ আওয়ামী লীগ না। আমাদের দলের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের, তিনি মিডিয়াকে প্রতিনিয়ত, বাংলাদেশের মিডিয়া তো আমাদের বক্তব্য নেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করেছে, বাংলাদেশের মিডিয়া ব্যতীত সারা পৃথিবীর সকল মিডিয়াতে তিনি বক্তব্য রাখছেন। মুখপাত্রটা কি তিনি, বা আমরা যারা মিডিয়াতে বক্তব্য রাখছি, মুখপাত্রটা কে? এই মুখপাত্র কি গোস্ট মুখপাত্র, একজন গোস্ট স্পোক্স পার্সনের রেফারেন্স দিয়ে বিবিসি সেটা করলো? এটা এই বিষয়ে আমি প্রথমত একটা বলতে চাই যে সেটা আনপ্রফেশনাল, কারণ আওয়ামী লীগ is an open legal valid political party within Bangladesh and they have branches across the world. So আমাদের মুখপাত্র could be sitting in London and should not be fearing for his life if they are out of the country. দেশের ভেতরেও যদি থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে বলতে পারতো যে দেশের ভেতরে থাকার কারণে আমি নাম প্রকাশে অনিচ্ছুক। তো সেই ক্ষেত্রে বিবিসি আসলে কাকে উদ্ধৃতি দিয়েছে সেটা আমাদের কাছে পরিষ্কার নয়। আর একটা বিষয় তো এখান থেকে পরিষ্কার হলো যে এখানে রাজনৈতিক নেতৃত্বের সম্পৃক্ততার বিষয়টা বলা হয়েছে, বা বাংলাদেশ পুলিশের সদস্যদের যে সমস্ত সদস্যরা যদি বলে থাকি অতিরিক্ত বল প্রয়োগের বিষয়টি সেখানে সামনে এসছে। এখন এটা যদি বর্তমান পুলিশ প্রশাসনের কাছ থেকে এসে থাকে, তারা স্বাভাবিকভাবেই তাদের প্রচেষ্টাটা থাকবে যে নিজেদের উপরে দায়িত্বটা নিয়ে সেই ক্ষেত্রে নিজেদেরকে দায়ী করা, যাতে করে তারা যে কোনো ভাবেই পূর্বের নেতৃত্ব দেওয়া, রাজনৈতিক নেতৃত্ব দেওয়া ব্যক্তিদেরকে সেইভাবে করে দায়ী করতে পারে। কিন্তু তারাও কিন্তু সেখানে বলছে যে ইট হ্যাজ টু বি ইনভেস্টিগেটেড, উইদাউট এন ইনভেস্টিগেশন দে ক্যানট কমেন্ট। আমাদের এই জায়গার ক্ষেত্রে একজন পুলিশ সদস্য বা পুলিশের যে দায়িত্বপ্রাপ্ত অফিসার, তার ক্ষমতা কিন্তু সেনাবাহিনীর একজন দায়িত্বপ্রাপ্ত অফিসারের চাইতে বেশি। ফৌজদারি কার্যবিধিতে পুলিশের যে সক্ষমতা, পুলিশের কিন্তু সুনির্দিষ্ট কিছু এখতিয়ার কিন্তু দেওয়া আছে, যেটা কিন্তু মন্ত্রী হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রীরও নেই। একজন থানার ওসি সিআরপিসি অনুসারে যে এখতিয়ার আছে সেটা কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রীরও নেই। একইভাবে এখন যে মিলিটারি অফিসাররা মাঠে আছেন তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার সরকারকে দিতে হয়েছে, কিন্তু পুলিশের কিন্তু সেই ক্ষেত্রে অনেক বেশি ফ্রিডম, কারণ দে আর ট্রেইন টু পুলিশ। তো সেই ক্ষেত্রে একজন পুলিশ সদস্য তার জীবন রক্ষার্থে সেইখানে দাঙ্গা দমনের উদ্দেশ্যে, জঙ্গি নিধনের উদ্দেশ্যে, তার প্রতি শারীরিক আক্রমণ থেকে তাকে রক্ষার্থে এবং তার সহকর্মীদেরকে রক্ষার্থে তাকে যদি লেথাল ওয়েপন নয়, শুধুমাত্র যে কোনো যেই আত্মরক্ষার্থে ভূমিকা নিতে হবে, সেটা সরাসরি তার পুলিশের যেই অপারেটিং ম্যানুয়াল আছে, পুলিশ কোড আছে, সেখানে পুলিশ ম্যানুয়াল আছে, কিন্তু সেখানে কিন্তু পরিষ্কার লেখা আছে, সো হি ইজ এন্টাইটেলড টু ইউজ ফোর্স টু ডিফেন্ড হিমসেলফ and to protect public security. এখানে প্রধানমন্ত্রীর অনুমতির প্রয়োজন নেই, কিন্তু প্রধানমন্ত্রী বলুক বা না বলুক, তো এইখানে যেখানে তার সরাসরি সেই এখতিয়ার আছে, সেইখানে একজন সিনিয়র গভর্নমেন্ট অফিসিয়াল যদি প্রধানমন্ত্রীর কাছে এখতিয়ার নেয়ার জন্য বা অনুমতি নেয়ার জন্য যেয়ে থাকেন, সেটা তো আমি মনে করি অনেক বিশাল কাজ হয়েছে। পুলিশ তো চাইলেই অনেক কিছু করতে পারতো, কিন্তু সেখানে কিন্তু অনুমতি নেয়ার জন্য যদি যাওয়া হয়ে থাকে, এটা তো আমি মনে করি অনেক বেশি অ্যাডভান্সমেন্ট ইন পুলিশ ডিসিশন মেকিং। আমি আরেকটা বিষয় একটু জানতে চাই যে এই অডিও রেকর্ড তো সামাজিক যোগাযোগ মাধ্যমে জানুয়ারি থেকে ঘুরে বেড়াচ্ছে, তো জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত এই 6 মাস ধরে বিবিসি কি ইনভেস্টিগেশন করলো, এবং বিবিসি বলছে এটি তাদের বিবিসি আই এটা ভেরিফাই করেছে। এদিকে আবার চিফ প্রসিকিউটর বলছেন, অ্যাটর্নি বলছেন এটি তাদের ডকুমেন্ট, তাদের অনুসন্ধান, এবং এই ডকুমেন্টটি আদালতের কাছেই রয়েছে। তো আদালত বাংলাদেশের এই চিফ প্রসিকিউটর বলছেন যে তার কাছে রয়েছে, তো বিবিসিও দাবি করছে এটি তাদের অনুসন্ধান। তো এখন আমাদের আপনারা বলছেন আপনাদের যে স্পোক পার্সনের কথা বিবিসি উল্লেখ করেছে সেটি আপনার দলের নয় এবং নামটি উল্লেখ নেই। তো এখন এই প্রতিবেদনের বিরুদ্ধে আপনারা অফিসিয়ালি কি এটিকে ডিনাই করছেন, বা আপনারা কি মনে করছেন যে এখানে ভুল তথ্য প্রকাশিত হয়েছে, অথবা আপনাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ ছিল না? এখন আপনারা কি বিবিসি কে প্রতিবাদ জানিয়েছেন কিনা এই বিষয়ে? সেই বিষয়ে আমাদের দলের ঊর্ধ্বতন যারা নেতৃবৃন্দ আছেন তারা সিদ্ধান্ত নেবেন। সেই সিদ্ধান্তের জায়গায় আমি হয়তো বা নেই, আমি এখনো নেই, তো সেক্ষেত্রে আমি বলতে পারছি না। তবে একটা কথা এখানে বলে রাখা প্রয়োজন, আমাদের যে সাক্ষ্য আইন আছে, এভিডেন্স অ্যাক্ট, সেই এভিডেন্স অ্যাক্টে কিন্তু সাক্ষ্য ডিজিটাল বলি বা সেটা মানে যদি ফিজিক্যাল বলি, দুই পর্যায়ের সাক্ষ্যের যে সোর্সটা সেখানে কিন্তু আমাকে বর্ণিত করতে হবে। সাক্ষ্য শুধুমাত্র আমি একটা রেকর্ডিং নিয়ে আসলাম, এই রেকর্ডিংটা আমি কোথা থেকে নিলাম? আমি ইউনাইটেড কিংডমে আপনারা জানেন যে আমি বার ভোকেশনাল কোর্স সম্পন্ন করে ব্যারিস্টার হয়েছি, তো সেখানে কিন্তু এভিডেন্স অ্যাক্টের উপরে আমাদের সুনির্দিষ্ট পরীক্ষা হতো।
এভিডেন্স যে কোনো ক্রিমিনাল প্রসিডিং এ জমা দেওয়ার আগে এভিডেন্সটি কি প্রক্রিয়ায় সংগ্রহ করা হয়েছে সেটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা যুক্তরাজ্যেও যেমনি করে গুরুত্বপূর্ণ, তাদের এভিডেন্স অ্যাক্ট অনুসারে। বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু সাক্ষ্য আইনে সেটা কিন্তু পরিষ্কার করে বলতে হবে আমি এই এভিডেন্সটা কোত্থেকে পেলাম। আমি এভিডেন্স গ্রহণ, এভিডেন্স ভেরিফিকেশন এবং এভিডেন্স সাবমিশন এটার প্রক্রিয়া যদি আমি অনুসরণ না করি, সেইখানে কিন্তু ক্রিমিনাল প্রসিডিং প্রশ্নবিদ্ধ হয় এবং সেখানে কিন্তু কনভিকশন সম্ভব হয় না। ইউ ক্যানট প্রুভ এনিথিং বিয়ন্ড রিজনেবল ডাউট ইফ দি কালেক্টেড এভিডেন্স is obtained first of all unlawfully, and secondly the source is not ever disclosed to the respective to the adjudicating tribunal or the court. সেটা কিন্তু যুক্তরাজ্য কিন্তু বহাল আছে। তো সেই ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ন্যাশনাল সিকিউরিটি গ্রাউন্ডে সেই সমস্ত এভিডেন্স গুলো বলা হয় না। এখানে এই এভিডেন্সটা কোত্থেকে নিয়েছে? প্রথমে যদি আমাকে বলেন যে আমাদের যে টেলিকমিউনিকেশন মনিটরিং সেল আছে এনটিএমসি, তাদের কাছ থেকে কি সেটা এসেছে? আমি তো মনে করি না এনটিএমসি বাংলাদেশের যেই আমি যদি বলি আড়িপাতা সংস্থা, এনটিএমসির পক্ষে দেশের সিটিং প্রধানমন্ত্রী এবং একজন সিনিয়র গভর্নমেন্ট অফিসিয়ালের কথা রেকর্ড করার মতন আইনি বলি বা বাস্তব সক্ষমতা আছে কিনা সেটা তো আমি মনে করি না আছে। তখনও নেই, এখনো নেই। আমি তাহলে সোর্সটা কোত্থেকে আসলো? বিতর্কের প্রশ্নটা আমার সোর্সটা কোত্থেকে? সোর্সটা গণমাধ্যম ডিসক্লোজ করতে বাধ্য না। অবশ্যই না, কিন্তু আপনি যদি ক্রিমিনাল প্রসিডিং এ সেটাকে ব্যবহার করবেন, হ্যাঁ আদালত চাইতে পারে কোথা থেকে এটা এসেছে। আদালতকেও ক্ষেত্র বিশেষে সংবাদকর্মী তার সোর্স ডিসক্লোজ করতে বাধ্য না যদি না এটা কেউ মামলা করে। কিন্তু সেক্ষেত্রে সেটা আনসেফ এভিডেন্স হিসেবে কনসিডার। হ্যাঁ, আমি যে জায়গা থেকে আপনাকে প্রশ্ন করতে চাই, এই অডিওটি যদি সত্য হয়েও থাকে তাহলে ডেফিনেটলি এটি 5ই আগস্টের আগের অডিও, এবং তখন আপনারা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন। তো আপনারা রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন সময়ে সিটিং প্রাইম মিনিস্টারের এমন অডিও রেকর্ডিং কেমন করে হলো? কারা করলো? তারা কারা? সেই ক্ষেত্রে আমার সন্দেহের বিষয়টি, সিটিং প্রাইম মিনিস্টারের অডিও রেকর্ড করার মতন এখতিয়ার বলি বা সক্ষমতা বলি বা সদিচ্ছা বা ইচ্ছা যদি বলে থাকি, সেটা তো আমাদের যেই সেল মনিটরিং সেল তার তো সেটা নেই। সিটিং প্রাইম মিনিস্টারের হয়তোবা যার সাথে কনভারসেশন হয়েছে সে রেকর্ড করে থাকতে পারে। সেই ক্ষেত্রে যেই সিনিয়র গভর্নমেন্ট অফিসিয়ালের কথাটা এখানে বলা হচ্ছে, গলা শুনে আমি একজনের গলা কিন্তু আমি সেটা বুঝতে পারছিলাম, যে ধারণা করছি আর কি, হয় যার সাথে কথাটা বলা হয়েছে তার রেকর্ডিং হতে পারে, অথবা এটা এনটিএমসি হতে পারে। এটার ছাড়া তো লফুল ইন্টারভেনশন যেটা। তাহলে আপনারা দায়িত্বে থাকার সময়ে আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা রাষ্ট্রের যারা দায়িত্বশীল পদে ছিলেন তাদের উপর আপনারা নিয়ন্ত্রণ হারিয়েছিলেন? যদি হারিয়ে থাকি এবং সেই নিয়ন্ত্রণ হারানো অবস্থায় যদি সেখানে অত্যাধিক বল প্রয়োগ এবং হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকে, তাহলে তো অবশ্যই সেটাও কিন্তু তদন্তযোগ্য। এবং সেগুলো সবকিছু কিন্তু ফিঙ্গার পয়েন্টিংটা হচ্ছে কিন্তু সেই কথাটার উপরে, মেটিকুলাস ডিজাইন। অর্থাৎ এই ডিজাইনাররা, দ্য ডিপ স্টেট দ্যাট উই আর টকিং অ্যাবাউট হিয়ার, দ্য ডিপ স্টেট, দ্য নেম যেটা আসছে বারবার, যেটা পরিকল্পিতভাবে মাস্টার মাইন্ডরা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে রেজিম চেঞ্জ, অর্থাৎ সরকার উৎখাতের যে পরিকল্পনার অংশ হিসেবে সেই কাজটা যেখানে হয়েছে, আমাদের তো সেখানেই তাহলে ফিঙ্গার পয়েন্ট করতে হবে, যেখানে সুনির্দিষ্টভাবে রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা কম্প্রোমাইজড হলো, রাষ্ট্রের টেলিকমিউনিকেশন মনিটরিং সেল কম্প্রোমাইজড হলো, এবং রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কম্প্রোমাইজড হওয়ার মাধ্যমে অথবা মোটিভেটেড হয়ে, অথবা কনস্পিরেসি শিকার হয়ে, অথবা সুনির্দিষ্টভাবে অর্থ বা নানান প্রলোভনের মাধ্যমে হত্যাকাণ্ডে অংশগ্রহণ করে থাকতে পারে। আপনি বলছেন কম্প্রোমাইজড হলো, কিন্তু এটা তো এমনও হতে পারে রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যখন দেখলো যে আপনাদের বিরুদ্ধে একটি গণজোয়ার তৈরি হয়েছে, আপনাদের বিরুদ্ধে সাধারণ নাগরিকরা অনাস্থা জ্ঞাপন করে রাস্তায় নেমে এসেছে, একটা অভ্যুত্থান হয়েছে, তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব তো তখন জনগণের সাথে থাকা। তখনই তারা নিশ্চয়ই তারা বুঝতে পেরেছে যে জনগণের এই অভ্যুত্থানের পক্ষে তাদেরকে অবস্থান নিতে হবে, আপনাদের পক্ষে নয়। এটি তো তাহলে আপনাদের পরাজয়। সেক্ষেত্রে তো তারা লিথাল ওয়েপনের অনুমতি চাইতো না। তারা আত্মরক্ষার্থে, যদি আমি ধরে নিই যে তারা জনগণের সাথে, যদি আমি ধরে নিই যে জন সমর্থন হারিয়েছি আমি, তখন তো তার প্রয়োজন ছিল না লিথাল ওয়েপন ব্যবহার করার জন্য বা কোনো ওয়েপন ব্যবহার করার জন্য। কোথাও কি আমরা দেখেছি যে আমাদের কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বা এমনকি আমাদের সেনাবাহিনীর সদস্যবৃন্দ জনগণের কাছে তার অস্ত্রশস্ত্র সবকিছু সমর্পণ করে দিয়ে আত্মসমর্পণ করেছে এবং সরকারের প্রতি অবস্থা দিয়েছে? সেটা তো কোথাও দেখিনি। সেনাপ্রধান যখন 5 তারিখ ভাষণ দিলেন এবং সেই ভাষণে যখন তিনি বললেন যে নির্দেশনা দেওয়া হয়েছে কোথাও গুলি ছোড়া হবে না বা কোথাও কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হবে না, তার পরবর্তীতে যে অরাজকতাটা সৃষ্টি হয়েছে, তার আগেও তো সেই সিদ্ধান্ত বা ঘোষণার আগেও তো কোথাও দেখিনি, এমনকি তার বাহিনীর কোনো সদস্য তো সেখানে
মানে তাদের যে এপিসি বলি তাদের যে অস্ত্র বলি বা যাই বলি না কেন সেগুলো ছেড়ে কোথাও জনগণকে বিলিয়ে দিয়েছে। তারপরে কি হয়েছে? তারপরে সকল থানাগুলো লুট হলো, থানার অস্ত্রগুলো নিয়ে যাওয়া হলো, থানায় বৈধভাবে রাখা অস্ত্র যেমনি নিয়ে যাওয়া হলো এবং অবৈধ অস্ত্র সাক্ষ্য হিসেবে যেগুলোকে রাখা হয়েছে তাও নিয়ে যাওয়া হলো। এই মুহূর্তে বাংলাদেশে সেই 5ই আগস্টের ভাষণ পরবর্তী সময়ে লুট হয়ে যাওয়া প্রায় 10,000 অস্ত্র, সেখানে এস্টিমেশন আছে যে 10,000 অস্ত্র লুট হয়েছে, এর মধ্যে 30% উদ্ধার হয়েছে, অর্থাৎ 7,000 অস্ত্র এখনো যে সমস্ত ব্যক্তিরা এই দাঙ্গার সাথে জড়িত ছিল, সন্ত্রাসের সাথে জড়িত ছিল, মানুষ হত্যার সাথে জড়িত ছিল, তাদের হাতে রয়ে গিয়েছে এবং তারা এখনো সেই অস্ত্র নিয়ে ঘুরছে। তারা এখনো সেই অস্ত্র নিয়ে কিংস পার্টি বলি বা অন্যান্য রাজনৈতিক দল যারা এই জঙ্গি উত্থানের সাথে জড়িত, তারা তাদের কাছে সেই অস্ত্রগুলো গিয়েছে। এবং এই যে নরসিংদীর কথাটা আমরা বলছি, আপনি দেখবেন নরসিংদী কারাগারে সুনির্দিষ্টভাবে সেখানে কিছু জঙ্গি সেখানে বন্দী ছিল। আর আজকে সেই বন্দীদেরকে শুধুমাত্র ছেড়ে দেওয়া হলো না, এই বন্দীদেরকে সুনির্দিষ্টভাবে ডিফেন্ড করা হচ্ছে। এই জুলাই মাসে সংঘটিত বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে দুর্ভাগ্যজনক যে ঘটনা, যে কারণে বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হয়েছে, অর্থনৈতিক স্থবিরতা সৃষ্টি হয়েছে, আমাদের পরম বন্ধু জাপানের জাইকা তার টিম উইথড্র করে নিতে বাধ্য হয়েছিল। হোলি আর্টিজান, হ্যাঁ, সুনির্দিষ্টভাবে সারা বিশ্ব সেখানে প্রকাশ করেছে। হোলি আর্টিজানে আপনার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী তারা হলেই যে জঙ্গি হবে না তা তো না। আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়েছি লন্ডন স্কুল অফ ইকোনমিক্স, সেখান থেকেও তো জঙ্গি পয়দা হয়েছে। শুধু বিশ্ববিদ্যালয় হলে যে জঙ্গি হবে না তা তো কোনো গ্যারান্টি নেই, তাই না? একটা মানুষের যদি মানসিক বিকৃতি আসে সে জঙ্গি হতেই পারে। তো সেই ক্ষেত্রে এই যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী মিলে আরো কয়েকটি প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থী মিলে হোলি আর্টিজানের হত্যাকাণ্ডটা ঘটালো, সেটা আজকে ডিএমপি কমিশনার বলছে সেগুলো সব নাটক ছিল। সেখানে তার পুলিশের সদস্য নিহত হয়েছেন, সেনাবাহিনী সেখানে অভিযান চালিয়েছে। তো সবকিছু মিলিয়ে আজকে বাংলাদেশ, আমি মনে করি পৃথিবীতে একমাত্র রাষ্ট্র যেই রাষ্ট্রে জঙ্গিদেরকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করার জন্য রাষ্ট্র সেখানে নিজেরাই উদ্যোগী হয়ে বিবৃতি দিচ্ছে। মালয়েশিয়ান সরকার কিন্তু আমাদের বিরোধী না, এমনকি বর্তমান যে অবৈধ ইউনূস সরকারের সাথে তার সখ্যতার কথা আমরা জানতে পেরেছি, কিন্তু তাদের সিকিউরিটি এস্টাবলিশমেন্ট। সেটি আমরা যাব, এই প্রসঙ্গটি শেষ করতে চাই। তাহলে মারণাস্ত্র ব্যবহার করবার জন্য যে নির্দেশনা দিয়েছিলেন, যে পরিস্থিতিতে দিয়েছিলেন, কিন্তু 1400 মানুষ যে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, এই হত্যাকাণ্ডের জন্য এই নির্দেশনাটিকে এভিডেন্স হিসেবে ব্যবহার করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দোষী সাব্যস্ত করার জন্য কি যথেষ্ট নয়? অবশ্যই নয়। ওই যে আমি বলছিলাম যে এভিডেন্স কোথা থেকে নিয়েছেন, কি প্রক্রিয়ায় নিয়েছেন এবং কোন কনটেক্সটে সেই এভিডেন্সটা সৃষ্টি হয়েছে, সেটা কিন্তু ফৌজদারি আইনে প্রমাণ করতে হবে এবং সেটা প্রকাশ করতে হবে। সেই এভিডেন্স যদি অবৈধভাবে নেওয়া হয়ে থাকে, সেটার কনটেক্সটটাও দেখাতে হবে কি কারণে আপনি অবৈধভাবে এভিডেন্সটা নিয়েছেন এবং আদৌ কি সেটা এভিডেন্স কিনা। এখন সেই এভিডেন্সকে যথার্থতা দেওয়ার জন্য নিশ্চয়ই ভবিষ্যতে বলা হবে এই অবৈধ ট্রাইব্যুনালে বিবিসি প্রকাশ করেছে এবং তারা ইনভেস্টিগেশন করেছে এবং সুতরাং এই এভিডেন্সটি সত্য। এই নাটকটার জন্যই তো তারা হয়তোবা এই কাজটি করিয়েছে, তাই না? যেহেতু ফৌজদারি কার্যবিধি অনুসারে কিন্তু আমাদের এভিডেন্স অ্যাক্ট কিন্তু সেখানে মেনে চলতে হবে। তো এটা কোনোভাবেই যথেষ্ট নয়, বিচারিক মানদণ্ডে কোনোভাবেই যথেষ্ট নয়। তবে এটি একটি যেই মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে এই ড্রামাটা এখন মঞ্চায়ন করা হয়েছে। এখানে একটি প্রশ্ন আসছে, যতদূর জানা গেছে এটা হোলি আর্টিজানে হামলায় সরকার ভয়েস রেকর্ডের আংশিক অংশ তাই দিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। আপনি কি তাই মনে করেন? এই নির্দেশনাটি হোলি আর্টিজানের সময় দেওয়া হয়েছিল পুলিশকে? হতে পারে, কারণ হোলি আর্টিজানের যেই ঘটনাটি ঘটলো সেখানে কিন্তু সরকারের কাছে তথ্য আসলো যে বেশিরভাগ যেই বন্দী যারা ছিল তাদেরকে হত্যা করা হয়েছে, কুপিয়ে হত্যা করা হয়েছে। সেই ক্ষেত্রে যে সমস্ত জঙ্গি সেখানে আটকে ছিল, সেই জঙ্গিদের বিষয়ে লেথাল ওয়েপন ব্যবহার করার ক্ষেত্রে যেহেতু আর কোনো ঝুঁকি নেই, বেশিরভাগ বিদেশি যাদেরকে হত্যা করা হয়েছে তার এবং বেশ কয়েকজনকে ছেড়ে দেওয়া হলো, সেক্ষেত্রে লেথাল ওয়েপন ব্যবহার করা ছিল তার কোনো উপায় ছিল না। তো সেক্ষেত্রে লেথাল ওয়েপন ব্যবহার করার অনুমতিটা হয়তো বা দেওয়া হয়েছিল। তো সেটা যদি সেখান থেকে হয়ে থাকে, আমি সেটার ক্ষেত্রেও আমি বলবো বিতর্ক করার থাকলে তো আমি সেখানেও বিতর্ক করতে পারি, কিন্তু এখন যেই তথাকথিত অভ্যুত্থানকে গ্লোরিফাই করার জন্য, সেটাকে আরো বেশি ফুলিয়ে ফাঁপিয়ে সেটাকে শহীদি মর্যাদা দেওয়ার জন্য এই কাজটা করা হচ্ছে। কিন্তু আপনাদের বিরুদ্ধে একটা সবচেয়ে বড় অভিযোগ যে আপনারা আপনাদের বিরুদ্ধে কোনো কিছু গেলেই সবাইকে একদম গণহারে জঙ্গি বানিয়ে ফেলেন। অপরাধ প্রমাণিত হবে এবং তিনি জঙ্গিবাদের সাথে যুক্ত কিনা সেটি প্রমাণ করবার আগে ঢালাও ভাবে আওয়ামী লীগের বিরোধিতা করা মানি হচ্ছে জঙ্গিবাদ। এই ন্যারেটিভটি আওয়ামী লীগ কেন স্ট্যাবলিশ করেছে? দেখুন, যদি আমরা সেই কাজটি করে থাকি সেটা নিশ্চয়ই অনৈতিক, অবৈধ এবং অনুচিত হয়েছে।
যদি আমি করে থাকি। এখন যে সমস্ত ব্যক্তিদেরকে জঙ্গিবাদের কারণে গ্রেফতার করা হয়েছে বা জঙ্গি সংশ্লিষ্টতার কারণে তাদেরকে মানে আটক করা হয়েছে, তাদের মধ্যে কতজন ছিলেন আসলে বিএনপি জামাতের সদস্য? অ্যান্টি টেরোরিজম আইন যেটা আছে, জঙ্গিদের বিষয়ে যে প্রক্রিয়ায় আমরা তাদেরকে দোষী সাব্যস্ত বা মামলা হয়েছে, সেখানে কিন্তু বিএনপি জামাতের কর্মীরা কিন্তু সেভাবে নেই। সেখানে বিস্ফোরক মামলা কিন্তু জঙ্গিবাদের মামলা নয়, বা আমি যদি বলি মার্ডার কেসের মামলাগুলো হয়েছে, জ্বালাও পোড়ার মামলাগুলো হয়েছে, ভাঙচুর ধ্বংসাত্মক কাজের মামলাগুলো, সেগুলো কিন্তু জঙ্গি ট্যাগ দিয়ে হয়নি। জঙ্গি শব্দটা আমরা ব্যবহার করেছি রাজনৈতিক যে রেটরিক আমরা যেটা বলি আলোচনার অংশ হিসেবে, কিন্তু আপনি যখন মামলা দেখবেন, যখন আইনি প্রক্রিয়া দেখবেন, সেখানে কিন্তু বিএনপি বা জামায়াতে ইসলামীর কতজন কর্মীকে জঙ্গি ট্যাগ দিয়ে দেওয়া হয়েছে। আর সত্যিকার অর্থে, এবং আমি তো এটাও দেখেছি আওয়ামী লীগের নামধারী পদবিধারী কর্মী পরিচয়ধারী অনেক ব্যক্তিকেও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে জঙ্গি হিসেবে কিন্তু আইডেন্টিফাই করা হয়েছে এবং তাদেরকে কিন্তু গ্রেপ্তার করে আটকও করা হয়েছে। এবং অনুরূপভাবে সরকারি অনেক কর্মচারী কর্মকর্তাদের মধ্যেও যেহেতু এই আলোচনাটা ছিল, সেখানেও কিন্তু 9/11 পরবর্তী 9/11 পরবর্তী পরিস্থিতিতে কিন্তু অনেকেই কিন্তু সেভাবে করে কিন্তু দেখা গিয়েছে। আমরা দেখেছি কিছু বাহিনীর সদস্যরা সিরিয়াতে আইএস যেটা ইসলামিক স্টেট, সেখানে পালিয়ে গিয়ে সেখানে আপনার যোগ দিয়েছে এবং তাদের অর্থ নিয়েছে তাদের জন্য। এই যে মেজর জিয়া নামক একজন ব্যক্তি সেনাবাহিনী থেকে তাকে এক্সপেল করা হলো, সে সিরিয়াতে আইএসএ গিয়ে যোগদান করলো। সে তো বিএনপিরও কর্মী নয়, সে জামাতের কর্মী নয়। জামায়াত বা বিএনপি আমাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, কিন্তু আমাদের শত্রু আমরা বলছি না। জামায়াত ইসলামীর ছাত্র সংগঠন, ছাত্র শিবিরের কার্যকলাপের বিষয়ে সারা দেশব্যাপী নয়, আন্তর্জাতিকভাবে সেটা পরিচিতি পেয়েছে। তাদের যেই সুনির্দিষ্ট টার্গেট বা অ্যাটাক, সেক্ষেত্রে তারা মানে অলমোস্ট অন দ্য ভার্জ অফ জঙ্গিবাদ। এবং পরবর্তীতে আমরা যখন তাদেরকে নিষিদ্ধ করলাম অ্যান্টি টেরোরিজম আইন অনুসারে, সন্ত্রাসবাদ বিরোধী আইন অনুসারে, তখন সে কিন্তু অফিসিয়ালি জঙ্গি হিসেবে কিন্তু মানে প্রচারিত হলো। তার আগ পর্যন্ত কিন্তু 13ই আগস্ট বোধহয়, 13ই আগস্ট বা 2রা আগস্ট, তার আগ পর্যন্ত কিন্তু অফিসিয়ালি জামায়াতে ইসলামী আইনত কিন্তু জঙ্গি সংগঠন হিসেবে কিন্তু নির্দিষ্ট হয়নি। আচ্ছা, এখন আমরা আজকে দেখেছি যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন যে ফেব্রুয়ারিতে রোজার আগে নির্বাচন হতে পারে। আপনি কি মনে করেন যে এই প্রতিবেদনটি নির্বাচনের আগে আপনার দলের সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রীকে একটি মামলা দিয়ে নির্বাচনে অযোগ্য ঘোষণা করবার জন্য একটি ন্যারেটিভ তৈরি করা হচ্ছে, যে নির্বাচনের আগেই একটা মামলার রায় দেওয়ার জন্য এই প্রতিবেদনটি যথেষ্ট গ্রাউন্ড তৈরি করবে? তারা তো তাদের যে ডিজাইনের অংশ হিসেবে কিন্তু আওয়ামী লীগ অ্যানাহিলেশনের কাজটা কিন্তু ওই 5ই আগস্টের আগ থেকেই শুরু করেছে এবং সেটা চলমান। 5ই আগস্টের পরবর্তীতে সকল কাজ কিন্তু তাদের যে মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে কিন্তু তারা করে যাচ্ছে। শুধুমাত্র তৃণমূল পর্যায়ে আমাদের কর্মীদেরকে নিধন, গ্রেফতার, হত্যা, সেটার পাশাপাশি সুনির্দিষ্টভাবে নিষিদ্ধ করা, একটা নাটক মঞ্চায়ন করা, যমুনার বাইরে কিছু ড্রামা করলো তারা, তাদের লোকজন নিয়ে আসলো, ঠান্ডা পানি ছেটালো, জল দিল, সেখানে পানি দিল, পানি দিয়ে খাবার দাবার দিয়ে তাদের দাবিটাকে আবার তারা সামনে নিয়ে বললো নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগকে। তারা করলো, তো সুন্দর একটা নাটক তারা করলো। আপনারাও করেছেন গণজাগরণ মঞ্চের শুরুর দিকে, আপনারাও গণজাগরণ মঞ্চের আমি নাটক বলবো না, সেটা সাধারণ আপনাদের সহযোগিতা ছিল গণজাগরণ মঞ্চের শুরুর দিকে, কিন্তু আবার আপনাদের যখন সহযোগিতা থাকাটাকে আমি যদি বলছি সহযোগিতা থাকাটাকে আমি নাটক বলছি না, সহযোগিতা ছিল, অবশ্যই ছিল, একটা নৈতিক দাবির পক্ষে তো আমার সহযোগিতা থাকবে। আপনারা যদি করতে পারবেন না কেন? তারা তো নিষিদ্ধ করার জন্য এবং মানে প্রথমে বললো সেখানে সভা সমাবেশ করা যাবে না, ডেকে এনে ভাড়াটিয়া দিয়ে বিরিয়ানি খাইয়ে সভা সমাবেশ করিয়ে তাদের উপরে জলকামান থেকে পানি ছিটিয়ে ঠান্ডা শীতল পরিস্থিতি সৃষ্টি করে তাদেরকে সেখানে ডেকে নিয়ে গিয়ে বললো যে না ঠিক আছে, তাদের দাবির প্রেক্ষিতে দাবিটা তারা আর্টিফিশিয়ালি ক্রিয়েট করলো, দাবিটা তারা আর্টিফিশিয়ালি বাস্তবায়ন করলো। এগুলো সবই ওই প্যাকেজের অংশ। এবং দেখেন, কোনো কারণ ছাড়া, কোনো আলোচনা ছাড়া, কোনো শুনানি ছাড়া আমাদের নেত্রীকে তারা আদালত অবমাননার জন্য 6 মাসের কারাদণ্ড দিয়ে দিল। অথচ তার বিরুদ্ধে 200টা মামলা কিন্তু তারা পেন্ডিং রেডি করে রয়েছে। মানে শুরু করলো আদালত অবমাননা দিয়ে এবং সেখানে 6 মাসের কারাদণ্ডও দিয়ে দিল তারা। এগুলো আসলে মানে মানহানি করা, তারপরে পলিটিক্যালি হ্যারাস করা, এগুলো সব প্রক্রিয়াটার অংশ এবং সেদিকে তারা হাঁটছে। তবে আমাদের আত্মবিশ্বাস আছে এতটুকু পর্যন্ত যাওয়ার সেই সক্ষমতা এই সরকারের নেই। এই সরকার তো এখনো রাজনৈতিকভাবে বিএনপি এবং জামায়াতের উপরে নির্ভরশীল, পাশাপাশি তাদের যেই সাংবিধানিক এখতিয়ার সেটা তো শূন্য। বিশেষ করে গতকাল উচ্চ আদালত যখন রায় দিয়েছে, যদি আমি ধরে নিই ঠিক আছে তত্ত্বাবধায়ক সরকারের যে সংশোধনী বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ,
সেখানে এনেছে, সেটাকে তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্নে আদালত ভিন্ন সিদ্ধান্ত দিয়েছে। সেই সিদ্ধান্তটা আসার পরে এই তথাকথিত অন্তর্বর্তীকালীন সরকার তো সাংবিধানিকভাবে এবং উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী অবৈধ হয়ে যায়, কারণ তাদের আর কোনো এখতিয়ার নেই। তাদের এখন নির্বাচন করতে হবে এবং তাদেরকে প্রথমে পদত্যাগ করতে হবে। অন্তর্বর্তীকালীন শব্দটাই তো আমাদের সংবিধানে নেই। সুতরাং এই ব্যক্তিকে হয় নতুন করে তত্ত্বাবধায়কের পদ বা তত্ত্বাবধায়ক সরকারের রূপ ধারণ করতে হবে, নয়তো তাকে একটা কনস্টিটিউশনাল রেফারেন্সের জন্য, প্রেসিডেন্সিয়াল রেফারেন্সের জন্য অ্যাপিলেট ডিভিশন থেকে একটা লিগ্যাল একটা আপনার ওপিনিয়ন নিতে হবে, রায় নিতে হবে। না, এই সরকারের ম্যান্ডেট তো তারা বলছেন যে সুপ্রিম কোর্টের বেঞ্চ থেকে আদেশ নিয়ে ওনারা এটা করেছেন, এবং সামনে জুলাই সনদ রয়েছে এবং রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে জুলাই সনদ বাস্তবায়ন করে এই সরকার ম্যান্ডেট নেবে। সেখানে একটা মানে এটা একটা হাস্যকর পরিস্থিতি। প্রেসিডেন্সিয়াল রেফারেন্স নাম্বার 1 বোধ হয়, প্রেসিডেন্সিয়াল রেফারেন্স নাম্বার 1 অফ 2024, রাষ্ট্রপতির প্রথম রেফারেন্স টু দ্য সুপ্রিম কোর্ট অ্যাপিলেট ডিভিশন। তো অ্যাপিলেট ডিভিশনের আমাদের চিফ জাস্টিস মহোদয় তখন ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিলেন, এবং তার সাথে আরেকজন জাস্টিস, তার সাথে ইকবালুর রহিম, আমাদের এনায়েতুর রহিম, জাস্টিস অফ দি অ্যাপিলেট ডিভিশন, তিনিও সেখানে ছিলেন। দুইজন জাস্টিস অ্যাপিলেট ডিভিশনের সেনাবাহিনী কর্তৃক প্রকাশিত তালিকায় আমরা দেখেছি যে তারা ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছে নিরাপত্তার সাথে। তো যেখানে দুজন জাস্টিস ক্যান্টনমেন্টে অবস্থিত আর অন্যান্য জাস্টিসের কোথায় আমরা জানি না, সেখানে 24 ঘন্টার মধ্যে একটা সুপ্রিম কোর্টের রেফারেন্স আবিষ্কার করা হলো, প্রকাশ করা হলো সুপ্রিম, এবং সেটা কয়েক পাতার, কয়েক লাইনের, যে সুপ্রিম কোর্ট ওপিনিয়ন দিয়ে দিলেন যে একটা সরকার সেখানে এখন গঠন করা যাবে, অন্তর্বর্তীকালীন সরকার। চিফ জাস্টিস নেই, কোর্ট বসেনি, বেঞ্চ অফিসার জানে না, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল জানে না, রেফারেন্স দেওয়া মহামান্য রাষ্ট্রপতি নিজেই জানেন না তিনি রেফারেন্স দিয়েছেন, এবং রেফারেন্স দিয়ে তারা এখন সাংবিধানিক একটা লিফলেট তৈরি করলেন, মিথ্যা লিফলেট, রায় বলা যাবে না, মিথ্যা লিফলেট, লিফলেটের সরকার। এই লিফলেটের রায় দিয়ে একটা লিফলেট গভর্নমেন্ট কতদিন টিকে সেটা তো আমরা জানি। তো সেখানে এখন পর্যন্ত আমরা কিন্তু বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন পরিস্থিতি তো আর নতুন নয়। এর আগে আপনি স্বাধীনতার পরে আপনি যদি সেনা শাসক এরশাদের সময়ের, এরশাদের রাষ্ট্র ক্ষমতায় আসন, এবং এর আগে আপনি যদি জিয়াউর রহমানের ক্ষমতা আসন বা গণভোটের কথা বলেন, এগুলো তো সংবিধানে ছিল না। জিয়াউর রহমান যেই সময়টিতে তিনি দায়িত্ব পালন করেছেন, তিনি যেভাবে রাষ্ট্রপতি হয়েছেন, সেটা তো সংবিধানে ছিল না, কিন্তু এই সরকার তো বৈধতা পেয়েছে এবং এরশাদের সরকারও বৈধতা পেয়েছে। তো এর পরবর্তী সময়ে এখন যদি অন্তর্বর্তীকালীন সরকার আসে, তো সেটির বৈধতা আপনি কেন দেবেন না? এবং সাধারণ জনগণের ম্যান্ডেট নিয়েই তো এসেছে, জনগণের অভ্যুত্থানের মাধ্যমে একটি সরকার গঠিত হয়েছে। তো জনগণের ম্যান্ডেট তো তারা পেয়েছে, ভোট হয়নি, কিন্তু সাধারণ জনগণের ম্যান্ডেট তো তারা নিয়েছে। অভ্যুত্থান কখনো ম্যান্ডেট তৈরি করে না, অভ্যুত্থান কিন্তু আইনি কোনো কাজ নয়। অভ্যুত্থান নাকি দাঙ্গা, সেই বিষয়ে তো আমাদের একটা সকলেরই একটা মতামত আছে বা অভিমত আছে। এটা কি অভ্যুত্থান ছিল নাকি দাঙ্গা ছিল? দাঙ্গা পরিস্থিতিতেও কিন্তু সরকারের পতন হয়। অভ্যুত্থান সেটা আপনি বলতে পারেন, আপনি কিভাবে সেটাকে রং মাখাবেন তার উপর নির্ভর করছে। এখন এর আগে যদি আমি বলি সামরিক সরকার গুলো এসেছে, সেক্ষেত্রেও কিন্তু উচ্চ আদালতে একটা ন্যূনতম শুনানি হয়েছে। এই ধরনের অরাজক পরিস্থিতি এর আগে কখনো হয়নি। পরবর্তীতে কিন্তু সেই সমস্ত তথাকথিত সামরিক টেক ওভারকে কিন্তু অবৈধ ঘোষণা করা হয়েছে। সেই ক্ষেত্রে অভ্যুত্থান বলি বা মিলিটারি টেক ওভার বলি, সেগুলো রাষ্ট্রপতি এরশাদ বলতে হবে, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলতে হবে, তাই না? আপনি তো ইতিহাস থেকে সেই সরকার বাদ দিতে পারবেন? অবশ্যই না। তো যেখানে আমার চিফ অ্যাডভাইজারের কোনো পদ বর্তমান সংবিধানে নেই, তখনও তো রাষ্ট্রপতির পদ ছিল। রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব রাষ্ট্রপতির পদ তিনি নিয়েছেন, সেটাকে কিভাবে নিয়েছেন সেই আলোচনায় গেলাম না। পদটা তো ছিল, সে পদে গিয়ে তিনি বসেছেন, তাই না? পদ তো ছিল না সেটা তা তো না। ভাইস প্রেসিডেন্টও ছিল। সংবিধানের ব্যত্যয় ঘটেছে তো, যে প্রক্রিয়ায় তিনি রাষ্ট্রপতি হয়েছেন সেই প্রক্রিয়াটি অসাংবিধানিক ছিল, সেটির কথাই বলছি। তো সেখানে যদি আপনি এটি মেনে নিতে পারেন, এবং তার পরবর্তীতে সরকার কিন্তু আপনারাই গঠন করেছেন। প্রক্রিয়ার ব্যত্যয় আর পদের আপনার এক্সিস্টেন্স, পদটা তো অন্তত ছিল। এখানে তো তার জন্য পদ সৃষ্টি করা হয়েছে, চিফ অ্যাডভাইজারের পদে তো নেই। প্রেসিডেন্ট জিয়াউর রহমান তখন প্রেসিডেন্ট হিসেবে, জেনারেল জিয়াউর রহমান প্রেসিডেন্টের চেয়ারে গিয়ে বসলেন, তাই না? চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর হলেন তিনি, একই পদে নানান ধরনের পদ, কিন্তু সকল পদ ছিল। প্রক্রিয়ার ক্ষেত্রে আপনি বলতে পারেন যে সমালোচনা আছে বা অবৈধ বা অসাংবিধানিক, সেটা বলা যেতে পারে। প্রেসিডেন্ট এরশাদেরও সেম, চেয়ারটা তো অন্তত পক্ষে লেখা ছিল প্রেসিডেন্ট। এবং এখানে তো একটা আকাশ থেকে একটা নতুন শব্দ পয়দা করা হলো, এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমান বা প্রেসিডেন্ট এরশাদও কিন্তু বাংলাদেশের নাগরিক ছিলেন, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ছিলেন, তাদের ন্যূনতম একটা সাংবিধানিক পদ ছিল, তাই না?
তো সেই ক্ষেত্রে আমি তাদের প্রক্রিয়াগত বৈধতার কথা বলছি না। জিয়া রহমান তো তিনি তো মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, এই বিষয়তে কোনো সন্দেহ নেই, কারো কোনো সন্দেহ নেই, এবং তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সেখানে একটা গুরুত্বপূর্ণ পদে ছিলেন। একইভাবে প্রেসিডেন্ট এরশাদ was the chief of the armed forces at that time. তো ডক্টর ইউনূসের তো একেবারেই প্যারাশুটেড, তার না আছে কোনো পথে, ইজ কনভিক্টেড ক্রিমিনাল। জিয়া রহমান কনভিক্টেড ক্রিমিনাল ছিলেন না এখন তো। যারা অভ্যুত্থান করেছেন তারা চেয়েছেন প্রফেসর ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণ করবেন, তিনি আমন্ত্রণ গ্রহণ করে ম্যান্ডেট নিয়ে এসেছেন। এখন আপনাকে একটু জানতে চাই, অনেকদিন পর আপনি লাইভে এসেছেন, আপনার প্রতি কৃতজ্ঞতা। সম্ভবত আপনি ভারতীয় গণমাধ্যমে প্রথম ইন্টারভিউ দিয়েছেন, বাংলাদেশের কোনো সাংবাদিককে সম্ভবত আপনি এটি প্রথম ইন্টারভিউ দিচ্ছেন, এর আগে আপনি দলীয় প্ল্যাটফর্মে এসেছেন। তো আপনি কেমন আছেন, কিভাবে দেশ থেকে আপনি চলে গেলেন, বা দেশে আছেন কিনা, কোথায় আছেন, কেমন আছেন, আপনার পরিবার কেমন আছে, এই 1 বছর আপনার এই চলে যাওয়ার ঘটনাটা যদি একটু বলতেন, নিশ্চয়ই অনেকেই আপনার কাছে এই জিনিস জানতে চায়, আপনি কোন পরিস্থিতিতে কিভাবে আপনি নিরাপদে চলে গেলেন। দেখুন, 5ই আগস্ট পরবর্তী এবং তার ইমিডিয়েট 24 ঘন্টার মধ্যে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেই পরিস্থিতিতে যে ধরনের ধ্বংসাত্মক কার্যকলাপ বা যে ধরনের হত্যাযজ্ঞ শুরু হয়েছে, সেটার প্রেক্ষিতে যে সিদ্ধান্ত আমাকে তাৎক্ষণিকভাবে নেওয়া সঠিক মনে হয়েছে, আমি সেই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলাম। একইভাবে আমি আমার বাবা 1975 সালের 15ই আগস্ট যখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়, তিনি তখন বাংলাদেশ যুবলীগের একজন অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন, তাকেও এমন একটা পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছিল যে তাকে আত্মগোপনে যেতে হয়েছিল। সে আত্মগোপনের একটি অংশ হিসেবে একটা নির্দিষ্ট সময় তাকে দেশের বাইরে চলে যেতে হয়েছিল, এবং সেই দেশের বাইরে থেকে আবারও দলকে সুসংগঠিত করার কাজে নিয়োজিত হয়ে আবারও দেশে এসে বাংলাদেশ আওয়ামী লীগকে সুপ্রতিষ্ঠিত করে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাকে 81 সালে বাংলাদেশে আনার পথ সুগম করার কাজে তাকে আমি তার জীবদ্দশায় দেখেছি। তো রাজনীতিবিদদের জীবনে কিছুটা সময় পিছু হটতে হয়, সেই পিছু হটার সিদ্ধান্তটা খুবই কঠিন পরিস্থিতিতে নিতে হয়, এবং প্রক্রিয়াটাও এমন কঠিন, সেটা আসলে আলোচনার বিষয় না। আমি এখন পর্যন্ত যে অবস্থায় আছি, আমার চাইতে অনেক খারাপ অবস্থায় এবং ভয়াবহ অবস্থায় আমার দলের তৃণমূলের নেতাকর্মীরা আছে। ব্যবসা বাণিজ্য, ঘর বাড়ি, আত্মীয় স্বজন, সবখানে সর্ব জায়গায় তাদেরকে আক্রমণ করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, আহত করা হচ্ছে, নিহত করা হচ্ছে। সেখানে আমি আমার জন্য মায়া কান্না দেখাবো, আমার গল্প রসিয়ে কষিয়ে বলবো, আমার জন্য দয়া মায়া টানার চেষ্টা করবো, সেই রাজনীতি আমি করবো না। সুতরাং সেই রাজনীতি আমি করি না। আমার ব্যক্তিগত লক্ষ্য হচ্ছে একটাই, যেই বাংলাদেশের স্রষ্টা বঙ্গবন্ধুর জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা বাংলাদেশকে একটা পর্যায়ে নিয়ে গিয়েছেন। আমার চাহিদার কিছুই নেই। আমি বাংলাদেশ আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ছিলাম, আমি বাংলাদেশ চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের এখনো কার্যকরী কমিটির সদস্য আছি, আমি সরকারের উপমন্ত্রী ছিলাম, 5 মাসের জন্য হলেও কিন্তু আমি সরকারের মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলাম। আমার রাজনৈতিক জীবনের চাওয়া পাওয়ার কিছুই নেই, একটাই শুধু চাওয়া, বাংলাদেশের জনগণের ভাগ্য উন্নয়নের জন্য, বঙ্গবন্ধুর কন্যার করে যাওয়া কাজগুলো সমাপ্ত করার জন্য তাকে আবারও বাংলার জনগণের কাছে ফেরত নিয়ে যাবো, সেই লক্ষ্যে আমরা কাজ করবো। জনাব নওফেল, আপনি 5 মাসের জন্য শিক্ষামন্ত্রী ছিলেন, এবং আপনার দায়িত্বকালীন সময়ে বাংলাদেশের শিক্ষাঙ্গনে এই কোটা বিরোধী আন্দোলন চাঙ্গা হয় এবং আপনার সরকারের পতন হয়। তো শিক্ষামন্ত্রী হিসেবে এই দায় তো আপনার, আপনি এই শিক্ষাঙ্গন শান্ত রাখতে পারেননি, শিক্ষার্থীদের পালস আপনি বুঝতে পারেননি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই রাজনীতিটা আপনি কেন বুঝতে পারলেন না শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে? প্রথমত ব্যর্থতার আলোচনা দিয়েই করব। ব্যর্থতার আলোচনার প্রথম সূচনা এটাই করব যে শিক্ষা মন্ত্রণালয় আসলে বিশ্ববিদ্যালয়গুলোর সরাসরি হস্তক্ষেপ বা বিশ্ববিদ্যালয়গুলো পরিচালনা করে না। যেখান থেকে এই আন্দোলনের সূত্রপাত হয়েছে সেগুলোর উপরে নিয়ন্ত্রণমূলক হস্তক্ষেপ সাংবিধানিকভাবে বা প্রশাসনিকভাবে শিক্ষা মন্ত্রণালয়ের আসলে নেই। সেটা হচ্ছে 1 নম্বর ব্যর্থতা। অর্থাৎ আমি যদি বলি যে আমি লেম ডাক মিনিস্টার উইথ রিগার্ডস টু দ্য প্রটেস্ট উইদিন দি ইউনিভার্সিটিজ, হ্যাঁ আমি লেম ডাক। The law does not give me not just the law, the administrative process and the constitutional structure and the legal structure. আপনি বলছেন ল আপনাকে দিচ্ছে না, তাহলে তো নেগোসিয়েশনের জন্য আপনি একজন ছিলেন, এই 3 জনের একজন আপনি ছিলেন, তাহলে কেন আপনি সেখানে নেগোসিয়েট করতে? আমি সেখানে আসছি। যখন সেই আন্দোলনের সূত্রপাত হয়েছে, আমরা আমাদের যথাযথ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই আন্দোলনের জনপ্রিয়তার বিষয়ে কিন্তু আমরা অবগত করেছি। এই আন্দোলনের জনপ্রিয়তার বিষয়টা, কারণ বাস্তবতা হচ্ছে এটাই যে আমাদের দেশে প্রচুর গ্র্যাজুয়েট আনএমপ্লয়েড আছে, বেকারের সংখ্যা বিশাল, এবং তাদের সকলের জন্য সরকারের যে কোনো একটা চাকরি একেবারে ঈদের চাঁদের মতো। সেই ক্ষেত্রে এই কোটা বিরোধী আন্দোলনের যে
শিক্ষা প্রতিষ্ঠানগুলো অগ্নিগর্ভে পরিণত হবে এবং সেখানে একটা প্রজন্মকে আমরা হারাতে পারি, সেই সংখ্যাটা কিন্তু আমরা যথাযথভাবে অবগত করেছি। কিন্তু যে কোনো কারণেই হোক, মানে কখন করেছিলেন এটা অবগত? সেটা মানে করেছি, মানে জুলাই মাসে করা হয়েছে, 11-12 তারিখের দিকে সেটা করা হয়েছে। তবে কিছু কিছু নিরাপত্তা সংস্থা বা গোয়েন্দা সংস্থায় বলি না কেন, তাদের পক্ষ থেকে কি বলা হয়েছে, একটা হচ্ছে আমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে রাজনৈতিক এবং প্রশাসনিক দিক থেকে সেটা অবগত করা, আবার সিকিউরিটি পয়েন্ট অফ ভিউ থেকে, ইন্টেলিজেন্স পয়েন্ট অফ ভিউ থেকে আলাদাভাবে কিন্তু ব্রিফ করা হয়। সেই ব্রিফিং এ কিন্তু আমি অংশীদার নই, তাই না? তো সেই ক্ষেত্রে সেখানে কি করা হয়েছে সেটা কিন্তু আমি বলতে পারবো না। আর আপনি বলতে চাইছেন যে আপনি কি ধরনের ইঙ্গিত দিয়েছিলেন যেটি নিরাপত্তা বাহিনীর সদস্যরা বা সেটি আবার আপনার প্রধানমন্ত্রীকে ভিন্নভাবে নিশ্চিত করা হলো যে এখানে ভয়ের কোনো কারণ নাই? ভিন্নভাবে করা হয়েছে কিনা সে বিষয়ে মন্তব্য করতে চাই না। আমার পার্সপেক্টিভ, আমার পয়েন্ট অফ ভিউটা ছিল হচ্ছে যে আমাদের দেশের যে মানে প্রজন্ম, আমি তো আসলে মানে এই প্রজন্মের অনেক শিক্ষার্থীর সাথে আমার ইন্টারাকশনটা হতো। আমি মন্ত্রণালয়ে মন্ত্রী থাকি বা না থাকি, আমার একটা পার্সোনাল একটা ইন্টারেস্ট ছিল হচ্ছে কর্মসংস্থান। আমি আই বিলিভ ইন ভোকেশনাল এডুকেশন, স্কিল বেসড এডুকেশন। হায়ার এডুকেশনের যে সমস্ত শর্টকামিংস গুলো আছে, কর্মসংস্থান না হলে তো আমার শিক্ষার কোনো মূল্য নেই, তাই না? শিক্ষাটার সাথে কর্মসংস্থানটা সরাসরি সম্পৃক্ত। এবং আমাদের যে একটা বিশাল জনগোষ্ঠী, আমাদের বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে 15 বছরের উপবৃত্তি, শিক্ষা উপকরণ, নানান কিছুর মাধ্যমে কিন্তু একেবারে তৃণমূল প্রান্তিক পর্যায়ে রিক্সাওয়ালা বলি, চাষি বলি, কৃষক বলি, তাদের সন্তানরা বিশ্ববিদ্যালয়ে পাশ করে হাজার হাজার গ্রাজুয়েট তৈরি হয়ে বসে আছে। তাদের সবার একটা ওই যে বলছি যে সরকারি চাকরির একটা প্রত্যাশা থাকে। এই যে একটা বিশাল প্রজন্ম, এই কারণ আপনি কর্মসংস্থান তৈরি করতে পারছেন না বলেই তো সকলেই সরকারি চাকরির প্রতি হুমড়ি খেয়ে পড়ছে। অন্য প্রফেশন গুলোতে আপনারা চাকরির নিশ্চয়তা দিতে পারছেন না। আজকে একটা চাকরি পেলে 3 মাস পরে বা 6 মাস পরে বা 6 বছর পরে তার সেই চাকরিটা থাকবে কিনা এর কোনো গ্যারান্টি নেই। স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে না বলেই তো সবাই সরকারি চাকরিতে যাচ্ছে। একটা চেয়ার পেয়ে গেলে ওখানে একটা টাওয়েল দিয়ে সারা জীবন আমৃত্যু ওখানে কাজ করা যাবে। এই পরিস্থিতি থেকে উত্তরণ করতে পারলেন না কেন আপনি? আমাদের সেটা, আমি ম্যাক্রো ইকোনমিক পলিসিগত ফেলিয়ার নিয়ে এখন আলোচনা করতে গেলে একটা প্যান্ডোরাস বক্স ওপেন হবে। আমাদের যে ম্যানুফ্যাকচারিং ইকোনমি, ম্যানুফ্যাকচারিং সেক্টর ড্রিভেন ইকোনমি, সেখানে আমাদের কৃষি ভিত্তিক অর্থনীতি থেকে মাত্র ট্রানজিশন হচ্ছে ম্যানুফ্যাকচারিং এ। সেক্ষেত্রে গ্র্যাজুয়েট এমপ্লয়মেন্ট করানো এই একটা ম্যানুফ্যাকচারিং সেক্টর ইজ ভেরি ডিফিকাল্ট। একটা ফ্যাক্টরিতে আপনার গ্র্যাজুয়েট লাগবে ম্যাক্সিমাম মানে 5%-এরও কম, বেশিরভাগ হচ্ছে আপনার ম্যানুয়াল লেবার লাগে, স্কিল বেসড ওয়ার্কার লাগে। কিন্তু আমার তো গ্র্যাজুয়েট সাপ্লাইটা বেড়ে গিয়েছে। সেক্ষেত্রে আমাদের কিন্তু এডুকেশন পলিসিতে দুর্বলতা, যে আমি আসলে গ্র্যাজুয়েট প্রোডাকশন করার চাইতে আমার যদি স্কিলড মানে নন গ্র্যাজুয়েট তৈরি হতো আমাদের, হয়তো বা সেই স্কিল পপুলেশন আমরা আরো বেশি আর্ন করতে পারতো। কিন্তু আমাদের সাংস্কৃতিগত কারণে ভারত উপমহাদেশে, আমাদের যে ভারত, বাংলাদেশ, পাকিস্তান উপমহাদেশে MA-BA পাশ করার যে প্রবণতা, গণহারে যে আমি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে সবাইকে MA-BA পাশ করার যে একটা মানে প্রবণতা, আমি এমন দেখছি সোশিওলজি ডিগ্রি করছি, সোশিওলজি বানানো লিখতে পারে না, এই অবস্থা আমাদের ছিল। তো সেই ক্ষেত্রে আমাদের যে মানে উচ্চশিক্ষাটা যে গণশিক্ষায় রূপান্তরিত হয়েছে, উচ্চশিক্ষাটা গণশিক্ষায় রূপান্তরিত হওয়ার একটা নেগেটিভ সাইড এফেক্ট হচ্ছে, যখনই আমি গ্র্যাজুয়েট হব তখনই আমার প্রত্যাশার জায়গায় আমি একটা ডেস্ক জব চাই, আমি একটা ক্লারিক্যাল জব চাই, আমি একটা সার্ভিস সেক্টরের জব চাই। আমি কিন্তু ম্যানুফ্যাকচারিং এও যেতে চাই না, আমি কিন্তু এগ্রিকালচারে যেতে চাই না। এটা হিউম্যান সাইকোলজি, এটা আমার ক্ষেত্রে যেমন আপনার ক্ষেত্রেও তেমন। তো সেই ক্ষেত্রে এই বিশাল গ্র্যাজুয়েট পপুলেশনের একটা হোপটা কি ছিল, একটা ক্যারট, অর্থাৎ মানে গ্র্যাজুয়েট না হলে বিয়ের বাজারও খারাপ। হ্যাঁ, তাছাড়া তো আমি তার যে আশার যে জায়গা, সেই আশাটা হচ্ছে কোন রকমের সরকারি কোনো জায়গায় যদি আমি গিয়ে বসতে পারি। কারণ প্রাইভেট সেক্টরের যে জব সিকিউরিটির প্রশ্নে কিন্তু সেটা পৃথিবীর কোথাও নেই যে জব সিকিউরিটি দিতে পারবে। তো আমি সেখানে জব জেনারেশনের ফেলিওর বলছি না, আমি বলছি অতিমাত্রায় গ্র্যাজুয়েট প্রোডাকশনের ফেলিয়ার। এখন সেই ক্ষেত্রে তাদের যেহেতু একটা প্রত্যাশা থাকে যে কোনো একটা সরকারি চাকরি নেব, এই জায়গাটাতে যদি আমি একটু কম্প্রোমাইজ করি, যে এই প্রজন্মকে আমি উই ক্যান কিপ দ্যাট এন্টায়ার মানে সেট ওপেন ফর ওপেন কম্পিটিশন, তাহলে কিন্তু আমার গ্র্যাজুয়েটরা সেখানে কমপ্লিট করতে পারে। ইফ দ্য গ্র্যাজুয়েট ডিসাইডস টু বি আ পিয়ন অর অ্যান অর্ডারলি অর আ ডেস্ক মানে ক্লার্ক, তো ইটস হিজ চয়েস, রাইট? তো সেক্ষেত্রে এই কোটাটা যেহেতু জনপ্রিয় ছিল, আমরা কিন্তু বলেছি কোটাটা সেটা কম্প্রোমাইজ করলে ভালো হয়। তবে এটার পেছনে যে একটা বিশাল ষড়যন্ত্র ছিল, সেটা আমি অন্তত পক্ষে আমি জানতাম যে এটা জনপ্রিয়, গোয়েন্দা প্রতিবেদন ছিল, এটা যে সরকার পতন বা উৎখাতের লক্ষ্যে সেদিকে নিয়ে যাওয়া হবে এবং মানুষ হত্যা করে সরকারকে বিব্রত, বিতর্কিত, সমালোচিত এবং দোষী করে যে সেই লাশের উপরে ইউনুস চেয়ারে গিয়ে বসবে, সেই তথ্যটা আমার কাছেও ছিল না, সরকার প্রধানের কাছেও ছিল না। কেন আপনি কোটা আন্দোলনের এই সূত্রপাত 2018 সালে, আপনারা কেন আপনার জুলাই মাসে আপনার প্রতিবেদনে নতুন করে এটা ভাবতে হবে? এই সংকট তো 2018 সালে, এবং এর আগেও আমরা দেখেছি যে নিরাপদ সড়ক চাই আন্দোলন দিয়েও সরকার আপনাদেরকে একটা বার্তা দেওয়া হয়েছে। তো ধারাবাহিকভাবে যেহেতু এগুলো ছিল, তার মানে জনগণ একটা মানে এক্সিট রুট খুঁজছিল যে
কোন প্রক্রিয়ায় আপনাদেরকে ক্ষমতা থেকে নামানো যায়, কারণ আপনারা নির্বাচন দেবেন না, নির্বাচনে দিলে সেখানে বিরোধী দলের অংশগ্রহণ হলে বিরোধী দলের আস্থা নেই আপনাদের উপরে, আপনারা সুষ্ঠু নির্বাচন দেবেন, কারণ এর আগের নির্বাচনগুলো নিয়ে বিরোধী দলের অস্বস্তি রয়েছে, তাদের আস্থার অভাব রয়েছে, সে কারণেই তারা সাধারণ জনগণকে নিয়ে কোটা আন্দোলন দিয়ে আপনাদেরকে উৎখাত করেছে। এখন এই প্রশ্নটার উত্তর আমি একজন ডিফেন্সিভ পলিটিশিয়ান হিসেবে রেটরিক আকারে দিতে পারি। আপনি যে কথাগুলো বলছেন সেটা একেবারে আমি অগ্রাহ্য করে বলতে পারি, জানি না এগুলো কিছুই না, আমার নির্বাচন সঠিক হয়েছে, আমি যা করেছি সঠিক ছিল, জনগণের কোনো সমর্থন ছিল না, আমি সেভাবে করে কিন্তু দিতে পারি আপনাকে। সেটা সেই গতানুগতিক পথে আমি গেলাম না, তাহলে স্বীকার করছেন কিনা, মানে সবচেয়ে বেশি প্রশ্ন আমরা কোনটা পাই জানেন? আওয়ামী লীগের কেউ অপরাধ স্বীকার করে না, ভুল স্বীকার করে না, এতগুলো মানুষ হত্যা হয়েছে, এতগুলো প্রাণ গেছে, এবং আপনাদের এই 15 বছর বা 15.5 বছর বলি বা 16 বছরের এই ক্ষমতার সময়ে আপনাদের যে অন্যায় অত্যাচার, বিরোধী দল দমন, বিরোধী দল নির্যাতন, রাজনীতিতে সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে না পারার ব্যর্থতা, কোনোটা নিয়েই আপনাদের কোনো অনুতপ্ত অনুভূতি নাই, যে কারণে আপনাদের ফিরে আসাটা অসাধ্য। ফিরে আসা থেকে যদি শুরু করি, ফিরে আসা অসাধ্য নয়। আমরা কিন্তু যদি একেবারে ইন ডিনায়ালে থাকি, টোটাল ডিনায়ালে থাকি, বাংলাদেশ বা উপমহাদেশের রাজনৈতিক যেই কালচার, সংস্কৃতি, সেখানে আমি যদি সেখানে রিজিডলি, অ্যারোগেন্টলি, উইদাউট এনি কাইন্ড অফ কগনিজেন্স অফ দ্য মিস্টেকস উই হ্যাভ ডান, সেখানে যদি বসে থাকি, সেখানেও কিন্তু মানে সরকারের দায়িত্ব পাওয়ার ক্ষেত্রে আমার কিছুটা বিলম্ব হতে পারে, কিন্তু সেখানে আমি গিয়ে বসতে পারবো। কিন্তু আমরা তো সেই কাজটা করছি না। একটা দল 15 বছর রাষ্ট্র ক্ষমতায় ছিল, রাষ্ট্র ক্ষমতায় 5 বছর থাকলেই কিন্তু আপনি জগা খিচুড়ি পাকিয়ে ফেলবেন। সেইখানে শেখ হাসিনার রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ 15 বছর রাষ্ট্র ক্ষমতায় ছিল। ভুল তো আমার অনেক হয়েছে, ভুল আমার মাইক্রো পলিসিতে হয়েছে, ম্যাক্রো পলিসিতে হয়েছে, ভুল হয়েছে, আবার অনেক সঠিক কাজও হয়েছে। সঠিক কাজ হয়েছে বলেই আমি যদি বলি আমার নির্বাচনগুলো প্রশ্ন আছে, 14 নির্বাচন, 18 নির্বাচন, জনগণ যদি সেই ভুল এবং সঠিকের মধ্যে সঠিকের পাল্লা ভারী না দেখতো, আমাকে তো 16 সালেই সে ক্ষমতা থেকে নামাই নিত, আমাকে তো 20 সালেই সে নামাই নিত। সেই ভুল হজম করে, যদি মানে কটুভাবেই বলতে চাই, ভুল হজম করে আওয়ামী লীগকে স্বীকার করে শেখ হাসিনাকে মেনে নিয়ে বাংলাদেশের অগ্রযাত্রার পথে জনগণ আমার সাথে ছিল। আমি কিন্তু বলছি না কিন্তু একটা বারের জন্য আমি ভুল করিনি। আমার মাইক্রো করাপশন ম্যানেজমেন্টে আমার ভুল ছিল, এটা আমি নিজেই ভুক্তভোগী এবং অনেকেই ভুক্তভোগী। সেখানে আমার মনিটারি পলিসি ম্যানেজমেন্টে ম্যাক্রো লেভেলে সেখানে কিছু ভুল ছিল, কিন্তু সঠিক কাজ এতটুকু ছিল, সেটার কারণে আমরা টিকেছি। আর এই আন্দোলনের বিষয় যদি আমি বলতে চাই, অনুতপ্ত, অনুশোচনা, দুঃখবোধ অবশ্যই আমাদের আছে। আমাদের কি অনুতাপ বা অনুশোচনা নেই, বা আমাদের কি আমাদের কি বেদনা নেই? হয়েছে আপনাদের আইন শৃঙ্খলা বেশিরভাগ হয়েছে। আপনারা জুলাইয়ের 1 বছর পূর্তিতে কোন পরিবারের সাথে কথা বলেছেন? অবশ্যই কথা বলছি। এই যে মুগ্ধ, যে ছেলেটা উত্তরাতে নিহত হলো, তার বন্ধু আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যার সাথে সরাসরি কথা বলেছে। আমি তো তার সাথে ওই স্পটে তো সেখানে গেছি, সিংহের সাথে আমার কথা হয়েছে, পরিবারের সাথে আমার কথা হয়েছে। 5ই আগস্টের পরে না, 5ই আগস্টের আগে হয়েছে। 5ই আগস্টের পরের কথা বলছি, তখন তো আপনারা সরকারে ছিলেন, তখন তো আপনার দায়িত্ব। এখন আপনারা কতজন নিহত পরিবারের সাথে কথা বলছেন, কতজন পঙ্গু এবং কতজন আহত জুলাই যোদ্ধাদের সাথে কথা বলেছেন, কতজন? আমাদের স্থানীয় পর্যায়ে অনেকের সাথে আলোচনা। এবং আপনাকে একটা জিনিস বলতে হবে যে একটা বিশাল অংশ নিহত হওয়া তো আমার দলের নেতাকর্মীদের সন্তানরাই কিন্তু মানে 5ই আগস্টের আগেও মারা গিয়েছে, 5ই আগস্টের পরে তো আরো বেশি মারা গিয়েছে। তো সেখানে আমরা তাদের সাথে কথা বলছি না, যারা তারকা বা যেভাবে হাইলাইটেড হয়েছে, মানে আমি যদি বলি যে সেই সমস্ত পরিবারের সাথে সরাসরি এখন আমরা যোগাযোগ করতে গেলে তো সেই পরিবারগুলোই আজকে নিরাপত্তাহীনতায় ভুগবে, তাদেরকে মব ভায়োলেন্সের শিকার হতে হবে। আমি যদি কালকে আবু সাইদের বাবার সাথে গিয়ে ফোনে কথা বলি, তার বাসা জ্বালিয়ে দেওয়া হবে। আমি যদি কালকে মুগ্ধের বাবার সাথে কথা বলি, তার ঘর ভেঙে দেওয়া হবে, জ্বালিয়ে দেওয়া হবে। তার ভাই তো সেই অবস্থায় আমাকে শঙ্কা প্রকাশ করছিল, স্নিগ্ধ। সে বলছিল যে ভাই আপনারা আসিয়েন না, আমাদেরকে যদি এই আওয়ামী লীগের ট্যাগ দিয়ে দেয়, যারা আমার ভাইকে মেরেছে তারা আমাদের অবস্থা 12টা বাজিয়ে দেবে। মুগ্ধ এই কথা লিখেছে যে সে জামায়াতে ইসলামী বা ছাত্র শিবির বা ছাত্র দলের তাদের প্রতি একটা স্ট্যাটাস দিল, তারপরে তো সে মারা গেল। তো আমি যে কথা বলতে চাই, সেখানে আমাদের সবচেয়ে বড় অনুশোচনা, সবচেয়ে বড়
বেদনার জায়গাটা হচ্ছে আজকে বাংলাদেশ এই পর্যায়ে যে পৌঁছেছে, আমি আমার দেশকে রক্ষা করতে পারিনি, আমি আমার সন্তানদের লাশ হতে দেখেছি এবং তারা আমার সন্তানকে হত্যা করলো, সেটা আমাদের দেখতে হয়েছে এবং সেই হত্যার দায় আমার উপর চাপালো, সেটাও আমাকে নিতে হয়েছে। সেটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় দুঃখ এবং বেদনার বিষয়। কয়েকটি ব্যক্তি যেখানে- না করলেই নয়, আপনার বিরুদ্ধে দুদকের মামলা রয়েছে, দুর্নীতির অভিযোগ রয়েছে এবং দখল বাণিজ্যের অভিযোগ রয়েছে। ঘোষিত সম্পদ বিবরণীতে আপনি উল্লেখ করেছেন 5,44,19,000 এবং হিসাব পাওয়া যায়নি 2,94,00,000 এবং স্ত্রীর বিরুদ্ধে 84,35,000 সন্দেহ ভাজন সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে আপনার বিরুদ্ধে। আপনি যদি এটি একটু বলেন, তারপর বাকি অভিযোগগুলো নিয়ে আলোচনা করছি। ঠিক আছে। দেখুন, আমার বাবা যিনি একজন বর্ষিয়ান রাজনীতিবিদ ছিলেন, তিনি যখন মারা যান তার বিরুদ্ধে 28টা দুর্নীতির মামলা ছিল। 28টা, একটা দুটো না, 28টা। তিনি 500 টাকা করে হোল্ডিং ট্যাক্স মওকুফ করেছিলেন বিএনপির এক নেতা। প্রতি অর্থ বছরে একটা করে 12 অর্থ বছরের জন্য 12টা মামলা হয়। তো দুর্নীতির মামলাগুলো কি সেটা বাংলাদেশের মানুষ খুব ভালো করেই জানে। দুর্নীতির মামলা আমার বিরুদ্ধে যেটা হচ্ছে, আমি সেটা সরাসরি বলবো এখানে, যে প্রথমত আমাকে বলা হলো যে আমার আয় বহির্ভূত সম্পদ। আমার যে আয়গুলো হয়েছে, আমি আমার আয়গুলো থেকে সরাসরি ট্যাক্স দেওয়ার ফলে আমার ইনকাম ট্যাক্সে সেগুলো সংযুক্ত হয়েছে। তো সেখানে এখন তারা বলছেন ইনকাম ট্যাক্সে যে ঘোষিত আমার সম্পদ, সেটার সুনির্দিষ্ট কোনো আয়ের সোর্স তারা পাচ্ছেন না। তারা পাবেন কোথা থেকে? তারা তো সেটা আমার থেকে জিজ্ঞেস করেননি, আর আমাদের কাছে তো নোটিশও দেওয়া হয়নি। আর আমার যে ইনকাম ট্যাক্সের অ্যাডভান্স ইনকাম ট্যাক্স কেটে রাখার ফলে বিদেশ থেকে রেমিটেন্স এসেছে। আমি কনসালটেন্ট অফ আপনার জাইকার একটা প্রজেক্টে কনসালটেন্ট ছিলাম। আমি আইনজীবী হিসেবে আমি ফরেন রেমিটেন্স আর্নার, আমার তো ইনভয়েস আছে, সেগুলো কিছুই তারা জানতে চাইলেন না, নিতে চাইলেন না, সরাসরি মামলা একটা করে দিলেন। আমার বিরুদ্ধে একটা অভিযোগ আসলো, আমার নাকি 42টা অ্যাকাউন্ট পাওয়া গিয়েছে এবং 42টা অ্যাকাউন্টে 142 কোটি টাকা সেখানে নাকি লেনদেন হয়েছে। প্রথমত আমি বলতে চাই যে 42টা অ্যাকাউন্ট কোথায়, আমাকে যদি তারা একটু তালিকাটা দেন, আমি সেই সমস্ত অ্যাকাউন্টগুলো থেকে আমি টাকাগুলো নিয়ে আসতে পারি। আমি এখন চলতে ফিরতে যেতে অনেক কষ্ট হচ্ছে, সকল অ্যাকাউন্ট ফ্রিজ করে রাখা হচ্ছে, 42টা অ্যাকাউন্ট খুঁজে খুঁজে আমি সেটা নিয়ে আসতে চাই, আমি নিজের জন্য সেটা খরচ করতে চাই। আপনি বাংলাদেশ থেকে টাকা কিভাবে নিয়ে আসবেন? আপনি তো মানি লন্ডারিং এর বাংলাদেশ থেকে কেন নিয়ে আসবো? আমি বাংলাদেশে আমার অর্থ দিয়ে আমার নেতা কর্মীদেরকে সেই টাকাগুলো দিতে চাই। 148 কোটি টাকা বলছে। তো এর বাইরেও আপনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রস্তাবিত প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় সহ দুটি বিশ্ববিদ্যালয়ে আপনি প্রভাব বিস্তার করেছেন এমন অভিযোগ এসেছে। আমি সেটা বলছি না, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের কথা আমি সুনির্দিষ্টভাবে বলতে চাই। প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিয়েছে বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া অনুমোদন দিয়েছেন 2002 সালে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়। তখন আমার বাবা ছিলেন চট্টগ্রামের মেয়র, সিটি কর্পোরেশনের মেয়র। আইন অনুযায়ী প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের যে কনস্টিটিউয়েন্ট ফান্ড, সেই কনস্টিটিউয়েন্ট ফান্ড 5 কোটি টাকা, সেই 5 কোটি টাকার সংস্থান দিয়েছে এস আলম স্টিল, এস আলম সিমেন্ট এবং এ বি এম মহিউদ্দিন চৌধুরী নিজে। আমাদের ব্যাংক স্টেটমেন্ট আছে। এস আলম স্টিল দিয়েছে আপনার 2.5 কোটি টাকা, এস আলম সিমেন্ট একটা লিমিটেড কোম্পানি, তারা দিয়েছে 2 কোটি টাকা, 4.5 কোটি টাকা, আর 60 লক্ষ টাকা আমার বাবা নিজে তার নিজের ফান্ড থেকে দিয়েছে। দেওয়ার পরে আওয়ামী লীগ সরকারের সময় ইনভেস্টিগেশন ইন্সপেকশন সব শেষ হয়। সেটা আমাদের তৎকালীন আওয়ামী লীগ সরকারের শিক্ষামন্ত্রী ফাইল রেডি করে রেখেছিলেন। বেগম খালেদা জিয়া, আজকে আমি লাইভে বলতে চাই, বেগম খালেদা জিয়ার সইতে, রাষ্ট্রপতি তখন যিনি ছিলেন তার সইতে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের অনুমতি হয়। তখন সেই বিশ্ববিদ্যালয়ের প্রধান ছিলেন এ বি এম মহিউদ্দিন চৌধুরী এবং সেই বিশ্ববিদ্যালয়ের অনুমতি পত্রে বেগম খালেদা জিয়ার শিক্ষামন্ত্রী ওসমান ফারুক লিখে রেখেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাথে ইতিপূর্বে প্রতিষ্ঠিত ইনস্টিটিউশনের কোনো সম্পর্ক থাকিবে না। অর্থাৎ সিটি কর্পোরেশনের সাথে কোনো সম্পর্ক নেই। কেন? কারণ সিটি কর্পোরেশনের কোনো টাকা এই বিশ্ববিদ্যালয় সৃষ্টির ক্ষেত্রে দেয়া হয়নি। কারো যদি আর্থিক সেখানে যদি দায় থেকে থাকে, দাবি থেকে থাকে, সেটা হবে এস আলম স্টিল, এস আলম সিমেন্ট এবং এ বি এম মহিউদ্দিন চৌধুরী ব্যক্তি। চট্টগ্রাম সিটি সেটার 1 টাকাও দেন। এবং সেই বিশ্ববিদ্যালয় যখন উদ্বোধন করলেন আমার বাবা, রাষ্ট্রীয় প্রোটোকল মেনে বিএনপির তৎকালীন মন্ত্রী আব্দুল্লাহ নোমান সেখানে উপস্থিত ছিলেন, ওসমান ফারুক, ডক্টর ওসমান ফারুক শিক্ষামন্ত্রী সেখানে উপস্থিত ছিলেন। আমি ঘটনাচক্রে ওসমান ফারুকের সাথে বিমানবন্দরে দেখা করলাম, দেখা হয়েছিল। তিনি বলেছিলেন প্রধানমন্ত্রী এ বি এম মহিউদ্দিন চৌধুরীর নাম দেখে ওটা অনুমোদন দিয়েছেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তিনি মেয়র, এটা তো সিটি কর্পোরেশনকে দেয় নাই। তোমার বাবা সেখানে সিটি কর্পোরেশনের কেন সাইনবোর্ড লাগাতে গেল? সিটি কর্পোরেশনের বিল্ডিং এ এই বিশ্ববিদ্যালয় ভাড়ায় ছিল। এখন ভাড়াটিয়া যদি মালিকানা দাবি করে সেটা দখলে নেয়, সেখানে তো অবশ্যই সেইটা আইনিভাবে আমাকে প্রতিহত করতে হবে। এবং সেই হিসেবে আমরা 2010 সাল থেকে মামলা করেছি এবং 10 সাল থেকে মামলা করে আমি মন্ত্রণালয়ে যাওয়ার আগে উচ্চ আদালত থেকে রায় পেয়েছি। সেই হিসেবে বোর্ড অফ ট্রাস্ট গঠন করা হয়েছে। সেই বোর্ড অফ ট্রাস্টের আমি কিন্তু উপমন্ত্রী এমপি হওয়ার আগে সেখানে আমি চেয়ারম্যান ছিলাম।
তো সেটা যদি দখল হয়ে থাকে আমাদের প্রতিষ্ঠানে, আমরা বিএনপি, এখন বিএনপি সরকারের যে মেয়র, সেখানে বিএনপি সরকার তো এখন আসেনি, বিএনপির যিনি মেয়র হলেন তিনি একটা কাগজ মূলে একটা কাগজ তিনি দেখাতে পারবেন না, সিটি কর্পোরেশন সেখানে 1 টাকা দিয়েছে, তিনি সেটা দখল করে নিয়ে ফেলেন, একটা মব সৃষ্টি করলেন। প্রথিত যশা 21 পদক পাওয়া বিজ্ঞানী, সমাজ বিজ্ঞানী ডক্টর অনুপম সেন, তাকে ধাক্কা দিয়ে ঝেঁটিয়ে বিদায় করে দেওয়া হলো। কই এই যে সুশীলদের পত্রিকা প্রথম আলো আমার বিরুদ্ধে নিউজ করলেন, কিন্তু অনুপম সেনকে যে সেখান থেকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো সেই নিউজ আপনি করলেন না কেন? অনুপম সেন তো ভেসে আসে নাই। আমি না হয় রাজনৈতিক ব্যক্তি, আমার বিরুদ্ধে গালি দিলেন, আমার বিরুদ্ধে যা ইচ্ছা বললেন, ডক্টর অনুপম সেনকেও আপনি সেটা কোনো অগ্রাহ্য করলেন? তো এটা হচ্ছে আমাদের বর্তমানে মব সরকারের মব রেজাল্ট এবং মব ডিসিশন। তো আমি তারা ইন্টারন্যাশনাল আর বিজয় ইন্টারন্যাশনালের টোব্যাকো কোম্পানিগুলোর ভ্যাট ফাঁকি দেওয়ার মানে ভিএটি ফাঁকি দেওয়ার 5 কোটি টাকার যে কর ফাঁকি দেওয়ার অভিযোগ আপনার বিরুদ্ধে আছে, আপনি কি বিষয়ে কিছু বলতে চান? আমি তো সেই সমস্ত কোম্পানির আমি শেয়ার হোল্ডারও নই, আমি সেই সমস্ত কোম্পানির কোনো ডিরেক্টরও নই। তা আমি কেন সেখানে, আমাকে কেন সেখানে সংযুক্ত করা হবে? বাংলাদেশে যে সমস্ত কোম্পানিতে আমার স্টক এক্সচেঞ্জে আপনার স্ত্রীর নামে 99% স্টক রয়েছে। অ্যাবসলিউটলি ননসেন্স। সেটা আপনি আরজিএসসি গিয়ে দেখতে পাবেন আমার স্ত্রীর নামে কোনো শেয়ার সেখানে আছে কিনা। ঢাকা ইন্টারন্যাশনাল টোব্যাকোর নামও আমি কোনোদিন শুনিনি। আমাদের ইন্টারন্যাশনাল এবং বিজয় ইন্টারন্যাশনাল টোব্যাকো, আমাদের দলের একজন কর্মী, তার সেখানে একজন বৈধ লাইসেন্স দিয়ে, তার ফ্যাক্টরি দিয়ে তিনি সেখানে ব্যবসা করছেন, সরকারের লাইসেন্স দেওয়া। সেই কোম্পানিতে যদি কোনো ধরনের ভ্যাট, ট্যাক্স ইত্যাদির ইস্যু আসে, সেটা আমি তো সেই কোম্পানির শেয়ার হোল্ডার নই। আমার তো আরজিএসসি তে আপনি গিয়ে এখন দেখতে হবে আমার শেয়ার হিসেবে সেখানে কোনো শেয়ার আছে কিনা। আপনি যদি বলেন যে সেই ব্যক্তি বা সেই মালিক কি আমার কর্মী কিনা দলের, অবশ্যই সে আমার কর্মী, অবশ্যই সে আমার দলের একজন কর্মী, সে বৈধভাবে ব্যবসা করছে, সরকারকে ভ্যাট দিচ্ছে। আমারও তো একটা মানে ব্যবসা প্রতিষ্ঠান আছে, আমি সরকারকে ভ্যাট দেই। ভ্যাটের দাবি যদি আমার কর্পোরেট প্রতিষ্ঠানের প্রতি থাকে, সরকার সেখানে ভ্যাটের দাবিতে মামলা করবে, মামলা করে সরকার সেই ভ্যাট আদায় করবে। সেখানে ডিরেক্টরের রেসপন্সিবিলিটি, শেয়ার হোল্ডারের রেসপন্সিবিলিটি নির্দিষ্ট করা আছে, তাই না? আমি যদি কোনো প্রতিষ্ঠানে ডিরেক্টর বা শেয়ার হোল্ডার না হয়ে থাকি, কাগজে কলমে তো আমাকে প্রমাণ দেখাতে হবে। ইউ ব্রিং দ্য সার্টিফাইড কপি অফ দি রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানিজ। আপনি শুধু, আমাদেরকে তো কোনো বক্তব্যই এখন রাখতে দেওয়া হচ্ছে না। আমি যদি শেয়ার হোল্ডার হয়ে থাকি কোনো প্রতিষ্ঠানের, ভাই আমার তো আরজিএসসি তে রেজিস্টার্ড সার্টিফাইড কপি আছে, আমি তো সেই বক্তব্য না প্রথম আলোকে দিতে পারছি, না ডেইলি স্টারকে দিতে পারছি, না সমকালকে দিতে পারছি। তারা সারাদিন আমাদের বিরুদ্ধে সেই রিপোর্টটা করছে। রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানিজের রেকর্ডগুলো তো পাবলিকলি ওপেন ফর এভরিওয়ান। সেই কোম্পানি ফরমেশনের পর থেকে কি ভ্যাট দিয়েছে, কি কাজ করেছে, যে কোনো কোম্পানি, আমার নামেও কোম্পানি আছে, আমার নামে কোম্পানি আছে, আমার নামে প্রাইভেট ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন আছে, আমার নামে অনেক প্রতিষ্ঠান আছে। আমি তো একটা ল ফার্মের একটা কনসালটেন্ট হিসেবে আমি কাজও করেছি, সেখানে আমি ফিস পেয়েছি, প্রত্যেকটা ফিস এবং প্রত্যেকটা পেমেন্টের টাকা আছে। আমার সাথে সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠান যদি ভ্যাট ফাঁকি দিয়ে থাকে, সেটা ইটস এ ভ্যাট ম্যাটার। আমরা বিভিন্ন প্রশ্ন চট্টগ্রাম বন্দর নিয়ে আমি একটু অনুষ্ঠান প্রায় শেষ করবো। আমার দুটি প্রশ্ন রয়েছে, চট্টগ্রাম বন্দর নিয়ে রয়েছে আর মাদ্রাসা এবং কওমি মাদ্রাসা শিক্ষা নিয়ে আমার এই দুটি প্রশ্ন দিয়ে আজকে অনুষ্ঠান শেষ করবো। চট্টগ্রাম বন্দর নিয়ে আমরা জানি যে চট্টগ্রাম বন্দর বিদেশিদেরকে দিয়ে দেওয়া হচ্ছে, দেশ বিক্রি করে দেওয়া হচ্ছে, বিদেশিদেরকে দেওয়া হচ্ছে, এরকম একটি প্রচারণা চলছে। এবং আপনারা আওয়ামী লীগের পক্ষ থেকেও আপনারা সবসময় দাবি করেন যে ইউনূস সরকার, ইন্টারিম গভর্নমেন্ট দেশ বিক্রি করে দিচ্ছে, হ্যাঁ, করিডোর দিয়ে দিচ্ছে, বন্দর দিয়ে দিচ্ছে। কিন্তু আমি খোঁজ করে দেখলাম যে এই সিদ্ধান্তটি, চট্টগ্রাম বন্দরের লিজ দেওয়ার সিদ্ধান্তটি 2023 সালে আপনাদের সরকারের সময় নেওয়া, একটু যদি বলেন। দেখুন, আমি চট্টগ্রামের সন্তান হিসেবে, চট্টগ্রামে আমার বাবা এ.বি.এম. মহিউদ্দিন চৌধুরী, তিনি শ্রমিক রাজনীতিটা করতেন এবং শ্রমজীবী মানুষের পাশে সবসময় দাঁড়িয়ে তার রাজনীতিটা ছিল। এবং সেই রাজনীতিতে তার নিজ দল বাংলাদেশ আওয়ামী লীগেরও যদি কোনো সিদ্ধান্ত শ্রমিকের স্বার্থের বিপরীতে যায়, সেখানে তিনি তার মতামত, অভিমত দিতেন। তবে দলের সিদ্ধান্তের বাইরে তিনি কখনো যেতেন না। তো আমি এই ক্ষেত্রে বলতে চাই যে চট্টগ্রাম বন্দর একটি রাষ্ট্রীয় সম্পদ। সেই রাষ্ট্রীয় সম্পদে পরিচালনার দায়িত্বে যদি কোনো কোম্পানিকে প্রাইভেট সেক্টরে দেওয়া হয়ে থাকে, সরকার যদি সেটা মনে করে যে সেটাতে এফিসিয়েন্টলি সেটা রান করবে, সেটা পরিচালিত হবে, এবং সেটা আমার সরকার মনে করেছিল, সেক্ষেত্রে তারা কনসিডার করেছে। কিন্তু আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি যে রাষ্ট্রীয় সম্পদ সেটা আমার সরকারের সাথে আমার দ্বিমত থাকতে পারে, যেটা আমার রাষ্ট্রের সম্পদ, আমার যে সরকার ছিল সেখানে কিন্তু আমার সেখানে দ্বিমতটা ছিল না এজন্যই যে আমার সরকার সেখানে ভেবেছে একটি বিদেশি বিনিয়োগ প্রাপ্ত কোনো কোম্পানি যদি সেটা অপারেশনটা যায়, তাহলে এফিসিয়েন্সিটা বাড়বে। কিন্তু এই সরকার এসে যেটা করছে যে কোন কোম্পানি কতদিনের জন্য কি প্রক্রিয়ায় এই কন্ট্রাক্টটা পাবে, অপারেশনাল কন্ট্রাক্ট পাবে, এগুলো কোনো কিছুই কিন্তু তারা প্রকাশ করছে না। আমরা তো শুধুমাত্র একটা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং দিয়ে ফিজিবিলিটিটার আলোচনাটা শুরু করেছিলাম, আমরা তো কাউকে দিয়ে দেইনি। আমার তো চট্টগ্রাম বন্দরে কোন অপারেশনাল সাইট কোন কোম্পানি চালাতে পারবে সেটা তাকে এসে আমন্ত্রণ জানিয়ে দেখিয়ে সিদ্ধান্ত কিন্তু আমরা কেউ দিয়ে যাইনি, আমরা শুধু এক্সপ্লোর করেছি। আমরা শুধু দেখেছি আরব আমিরাতের আপনার ডিপি ওয়ার্ল্ড এর সাথে পিপিপি মানে
এই পার্টনারশিপটা হয়েছিল, আবার G2G টার্মিনাল পরিচালনার ভারও দেওয়া হয়েছিল তাদেরকে কি দেওয়া হয়েছিল? টার্মিনালটি পরিচালনা করার দায়িত্ব দেওয়া হয়েছিল। সেখানে টার্মিনালটি পরিচালনা করার দায়িত্ব দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না, কারণ সেই টার্মিনালটির দায়িত্বে অলরেডি আরেকটি কোম্পানি ছিল। সুতরাং যেহেতু একটা কোম্পানি সেখানে বিদ্যমান ছিল, কোনোভাবে অন্য কাউকে দেওয়া সম্ভব না। মানে আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডের সাথে আপনাদের সময় কোনো চুক্তি হয়েছিল কিনা? হয়েছিল, চুক্তি হয়েছিল টু এক্সপ্লোর দ্য পসিবিলিটি টু অপারেট চিটাগং পোর্ট এফিশিয়েন্টলি টু অ্যান ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। তো সেটা হয়েছে, কিন্তু তাদেরকে তো আমরা দায়িত্ব দিয়ে দেইনি, তাদের সাথে আলোচনার সূত্রপাত হয়েছে। কিন্তু এই সরকার এসে কোনো ধরনের আলোচনা, স্বচ্ছতা, কোনো ধরনের ফিজিবিলিটি ব্যতি রেখে হঠাৎ করে দিয়ে দিচ্ছে। জারি করছেন, কথা ছিল 2640 কোটি টাকা বিনিয়োগ করবে এই আরব আমিরাতের এই ডিপি ওয়ার্ল্ড, কিন্তু বছর গড়িয়ে যাওয়ার পর ডিপি ওয়ার্ল্ড আসলে আদতে সেই প্রত্যাশিত বিনিয়োগটি করেনি, এবং প্রতি বছর সরকারকে 300 কোটি টাকা রাজস্ব দেবে বলেও প্রতিশ্রুতি দিয়েছিল, সরকার কোনো রাজস্ব পায় নাই। না, চুক্তি তো হয়নি, মানে সেটা তো অপারেশনাল চুক্তি হয়নি। পিপিপি অথরিটির সাথে একটা প্রিলিমিনারি প্রপোজালের সেটা একটা সূত্রপাত হয়েছে, ইটস নট অ্যান এগ্রিমেন্ট। তো সেই এগ্রিমেন্ট অনুযায়ী তাদেরকে হ্যান্ড ওভারও করে দেওয়া হয়নি। এখন যেটা হচ্ছে, এখন তাদের তো কোনো এখতিয়ার নেই, যেই সরকার এই সিদ্ধান্তটা নিতে যাচ্ছে। এখন যদি নির্বাচন যদি হয়, একটা ইনক্লুসিভ নির্বাচন হয়, সেই নির্বাচনে যদি বিএনপি ক্ষমতায় আসে বা বিএনপির সাথে জামায়াতে ইসলামীও যদি ক্ষমতায় আসে, সেই সরকার যদি জাতীয় সংসদে বা সরকারি প্রক্রিয়া যেটা আছে সবার সামনে স্বচ্ছভাবে, উন্মুক্তভাবে সেটা প্রকাশ করার মাধ্যমে যদি বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠান সেই অপারেশনে যায়, আমাদের তো কোনো সেখানে আপত্তি নেই। কিন্তু কমপ্লিটলি একটা শ্যাডোই অ্যাক্টিভিটির মাধ্যমে কি, উইদাউট এনি অথরিটি টু সাইন দিস এগ্রিমেন্ট, কারণ সেটা কনস্টিটিউশনাল গভর্নমেন্ট না, হাউ ক্যান হি গিভ ইট টু দিস ফরেন এন্টিটি? সেটা তো তার দেয়ার এখতিয়ার নেই। তো সেটাই আমরা বলছি। এবং আমরা ইদানিংকাল শুনতে পেয়েছি সেটা বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হবে ড্রাই ডক লিমিটেডের মাধ্যমে। সেটা আমি মনে করি সঠিক সিদ্ধান্ত। সরাসরি কোনো বিদেশি কোম্পানিকে দিয়ে দেওয়ার এখতিয়ার এই অবৈধ অসাংবিধানিক সরকারের নেই। যারা এই সাংবিধানিক প্রক্রিয়া মেনে বৈধভাবে সরকারে আসবে, তাদের সেই ম্যান্ডেটটা আছে, তাদের পক্ষে জনরায় আছে, এবং সেই ক্ষেত্রে যদি তারা সেই সিদ্ধান্তটা নেয়, সেটাও বিবেচনা করে দেখতে হবে রাষ্ট্রীয় স্বার্থের পক্ষে যাচ্ছে কিনা। চট্টগ্রাম বন্দর আমাদের একটা গুরুত্বপূর্ণ, আমাদের প্রায় 90% রাজস্ব সেখান দিয়ে আসে। সেটা আমি নিজে ব্যক্তিগতভাবে আমার মতামত হচ্ছে সেটা সেখানে বিদেশিদের হাতে দিয়ে দেওয়াটা কোনোভাবেই সমীচীন হবে না। এটা আমার আজকের অনুষ্ঠানে আমরা প্রায় শেষ পর্যায়ে। আপনি চট্টগ্রামের মানুষ এবং হাটহাজারী মাদ্রাসার শিক্ষার্থীদের আপনার সরকার পতনের একটা বড় ভূমিকা রয়েছে, এবং সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের মধ্যেই অনেকেই এই প্রতিষ্ঠানগুলো থেকে শিক্ষা গ্রহণ করেছেন। তো আপনাদের সরকার দীর্ঘ একটা লম্বা সময় সরকারের দায়িত্ব থাকার পরেও আপনারা কেন এই শিক্ষা ব্যবস্থাকে মূলধারায় সংযুক্ত করতে পারলেন না, কিন্তু আপনারা তাদেরকে সরাসরি বিশ্ববিদ্যালয়ের সমমানের মর্যাদা দিয়ে আপনার দলের সভানেত্রী কওমি জননী উপাধি পেয়েছেন? যাদের কাছ থেকে আপনারা কওমি জননী উপাধি পেলেন, তারাই আপনার সরকার পতনের একটা বড় প্রভাবক হিসেবে কাজ করলো। আপনি এটাকে কিভাবে মূল্যায়ন করবেন? হাটহাজারী মাদ্রাসা আমাদের সরকার বিরোধী আন্দোলনের সংযুক্ত ছিল না, এটা তো আমি আপনাকে বলতে পারি, কারণ সরকার বিরোধী আন্দোলনের বেশিরভাগটা কিন্তু রাজধানী কেন্দ্রিক ছিল। সেটা তারা স্থানীয়ভাবে করে থাকতে পারে। মাদ্রাসা কিন্তু দুই প্রকারের হয়ে থাকে, এটা আপনাকে বুঝতে হবে। একটা হচ্ছে আলিয়া মাদ্রাসা, যারা আমাদের ন্যাশনাল কারিকুলাম অনুযায়ী পরিচালিত হয়, সেখানে কিছু সুনির্দিষ্ট ধর্মীয় সাবজেক্ট থাকে, দাখিল, আলিম, ফাজিল, সেই পর্যায়ে সেখানে পড়াশোনা হয়। আরেকটা হচ্ছে কওমি মাদ্রাসা। কওমি মাদ্রাসা কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বা হস্তক্ষেপে পরিচালিত হয় না। কওমি মাদ্রাসাগুলো স্বাধীন স্বকীয় প্রতিষ্ঠান হিসেবে সেখানে বেফাক হাইয়াতুল উলাইয়া একটা কওমি মাদ্রাসা বোর্ড আছে, তারা সেটা পরিচালিত করে। তাদের শুধুমাত্র একটি ডিগ্রি, যেটাকে আমরা বলছি দাওরায়ে হাদিস, সেটা বিশেষ আইন পাশ করে মাস্টার্স ইন ইসলামিক স্টাডিজ, সেক্ষেত্রে সেই স্বীকৃতিটা দেওয়া হয়েছে। কিন্তু তার পরবর্তী নিচের যে ধাপগুলো, সেগুলোর যে সিনক্রোনাইজেশন এবং সেগুলোর যে সমমান সৃষ্টি করা দাখিল পর্যায়ের সাথে বা এসএসসি পর্যায়ের সাথে, সেই কাজটা আমি দায়িত্ব নেওয়ার পর, আমি 5 মাস দায়িত্ব নেওয়ার পর আমি তাদের সাথে আলোচনা করে শুরু করেছিলাম। তাদের শিক্ষা পার্টের বিষয়ে আমি আলোচনা করতে পারবো না। এটা শুধু কওমি মাদ্রাসা বা মাদ্রাসার ছাত্রদের ব্যাপারে আলোচনাটা কেন আসবে? প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীগুলো ছিল, তাদেরকেও তো আমরা দেখেছি, তাদেরকেও বিভ্রান্ত করে মাঠে নামানোর কথা আমরা দেখেছি। তো সেক্ষেত্রে আমরা শুধুমাত্র মানে টুপি পরা, পাঞ্জাবি পরা শিক্ষার্থীকে আমি কেন বিভ্রান্তির দায় দিব, তাই না? কওমি মাদ্রাসা একটা কারণ হচ্ছে এই আন্দোলনের আরেকটা কথা বলছি, আমাদের সরকারের কোন পর্যায়ে কিন্তু কওমি মাদ্রাসা থেকে পড়াশোনা করে কিন্তু সরকারি চাকরি পাওয়া সম্ভব না, কারণ সেই অর্থে কিন্তু বিসিএস শিক্ষা বা বিশ্ববিদ্যালয় পর্যায়ে কিন্তু কওমি সনদগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য হয় না।
তো আমি বারংবার বলবো, আমরা কিন্তু না, এই ন্যারেটিভটি কেন বাংলাদেশে প্রতিষ্ঠিত হলো? মাদ্রাসা মানি হচ্ছে জঙ্গিবাদের একটা না না না, এটা এই ক্ষেত্রে আমি মানে কেউ দেখতে এটা সম্পূর্ণ ভুল, তাকে রাজাকার এবং জঙ্গি বলে তকমা দেওয়া হয়। এটি আপনাদের এটা সম্পূর্ণভাবে ভুল। না না, এটা আমাদের সময়ে প্রতিষ্ঠিত হয়নি। এটি কিছু অতি প্রগতিশীল, অতি কট্টর পশ্চিমা গোষ্ঠী যারা আমাদের দেশকে নিয়ে খেলতে চায়, তারা সেটাকে প্রতিষ্ঠিত করেছে। আমি তো চট্টগ্রামে, আমরাও তো মাদ্রাসা চালাই, আলিয়া মাদ্রাসা। আমাদের চট্টগ্রামে আমাদের সুন্নিয়া মাদ্রাসা আছে। সুন্নি যারা তরিকার মানুষ তারা সেখানে পড়াশোনা করাচ্ছেন এবং পড়াচ্ছেন। অনেক আলেম ওলামা বৃন্দের সাথে আমাদের অত্যন্ত ভালো সম্পর্ক আছে। এবং এখানে বারবার শুধু মাদ্রাসার কথা বললে সেখানে বলা হচ্ছে যে তারা সরকারের বিরুদ্ধে গিয়েছে। হোলি আর্টিজানের জঙ্গিরা তো মাদ্রাসা থেকে আসেনি। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে উচ্চবিত্ত মধ্যবিত্তদের সন্তানরা জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়ে সেখানে নেমেছে। প্রতিবাদ করার জন্য শিক্ষার্থীরা অনেক জায়গা থেকে সেখানে বিভ্রান্ত হয়ে নেমে এসে লাশ হয়েছে। সেটা মাদ্রাসার ক্ষেত্রে হয়েছে, সেটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে হয়েছে, পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে হয়েছে। আমি মাদ্রাসা, এখন অন্তর্বর্তী সরকার তো এদেরকে জঙ্গি বলছে না, আপনি কেন জঙ্গি বলছেন? আমরা দেখছি আমি তো কখনোই জঙ্গি বলিনি। না, আমি তো মাদ্রাসার শিক্ষার্থীকে জঙ্গি বলিনি। যে জঙ্গি সে আমার দলেও থাকতে পারে, সে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতেও থাকতে পারে, বা আপনার আইইউবি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি থাকতে পারে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকতে পারে। শিক্ষার্থী মাদ্রাসায়, কওমি মাদ্রাসায় পড়াশোনা করছে, তাদের ভবিষ্যৎ কি? আপনি শিক্ষামন্ত্রী দায়িত্ব পালন করেছেন, তাদেরকে রাষ্ট্রযন্ত্রে কাজের ক্ষেত্র তৈরি করার ক্ষেত্রে রাষ্ট্রের কি পরিকল্পনা আপনি নিয়েছেন? তারা কি মাদ্রাসায় পড়াশোনা করে কি শুধুমাত্র মসজিদের ইমামতি করবে বা মুয়াজ্জিনগিরি করবে, মানুষের বাসায় মিলাদ পড়িয়ে পকেটে 50 পাউন্ড বা 500 পাউন্ড নিয়ে চলে আসবে, নাকি রাত গভীর হলে তারা ওয়াজ করে টাকা ইনকাম করবে? তাদের কর্মসংস্থানের কি পরিকল্পনা আপনি নিয়েছিলেন? যেহেতু কওমি মাদ্রাসাটা আমাদের সরকারের সরাসরি অধীনে ছিল না, আমি দায়িত্ব নেওয়ার পর থেকে কিন্তু আমি হিফাজতে ইসলামের নেতৃবৃন্দের সাথেও বসছি যে কওমি শিক্ষাকে সমমান দেওয়ার ক্ষেত্রে তাদের যেই শিক্ষাটা দেয়া হচ্ছে, কি পড়াচ্ছে সেটা যাতে করে তারা আমাদের সাথে শেয়ার করেন, এবং আমরা যাতে করে ন্যাশনাল কারিকুলাম অনুযায়ী তাদের যেই 15 বছর বয়সে কি কি দক্ষতা অর্জিত হচ্ছে, তাদের 18 বছর বয়সে কোন দক্ষতা অর্জিত হচ্ছে, 11 বছর বয়সে কোন দক্ষতা অর্জিত হচ্ছে, সেটা যদি আমি নিরূপণ করতে পারি তাহলে আমি কিন্তু তাকে স্বীকৃতি দিতাম। সে প্রাথমিক পর্যায়ে শেষ করেছে, সে নিম্ন মাধ্যমিক শেষ করেছে, সে মাধ্যমিক শেষ করেছে, সে উচ্চ মাধ্যমিক শেষ করেছে। হয়তো উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাটা তারা সেখানে দিচ্ছিলেন না। সেই লক্ষ্যে আমি কিন্তু হিফাজতে ইসলামের নেতৃবৃন্দ থেকে শুরু করে এই যে মামুনুল হক, যে ইসলামিক আমাদের যে ঐক্যজোট, তার ভাই মাহফুজুল হকের সাথে আমি নিজে আমার ঘরে বৈঠক করেছি, আলোচনা করেছি আমাদের বিশেষজ্ঞদেরকে দিয়ে, এবং ন্যাশনাল কারিকুলাম এন্ড টেক্সট বুক বোর্ডের বিশেষজ্ঞবৃন্দ এবং মৌলানা উবাইদুল রহমান প্রতিষ্ঠানের, আপনি ইংল্যান্ডে পড়াশোনা করেছেন, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের আমি শেষ করি। আমি বিশিষ্ট আলেম জনাব মাহমুদুর রহমান সাহেবের সাথে আমি গিয়ে দেখা করেছি। আমি তাদেরকে হস্তক্ষেপমূলক না, তাদেরকে আস্থায় নিয়ে, এবং কিছু কিছু বিতর্কিত বিষয় আমাদের বইগুলোতে ছিল সেগুলোকেও বাদ দেওয়ার জন্য, যেমন শরীফার যে গল্পটা, সেটা কিন্তু অনেক বিতর্ক সৃষ্টি করেছে, সেটাকে বাদ দেওয়ার জন্য কিন্তু আমি কাজ শুরু করেছিলাম। এবং কিছু কিছু বিতর্কিত বিষয় আলেম ওলামাদেরকে সাথে নিয়ে কিন্তু আমি কাজ করার জন্য আমরা সিনক্রোনাইজ করানো তাদের কারিকুলাম, যাতে করে আমার বিদ্যালয় সমমান পর্যন্ত শিক্ষা দেওয়া হয়েছে, এই সার্টিফিকেশনটা আমি করতে পারলে তারা যে কোনো কাজে চাকরিতে অংশগ্রহণ করতে পারবেন। নয়তো শুধুমাত্র দ্বীনি দাওয়াত ছাড়া এই সন্তানদের আর কোনো ধরনের কর্মসংস্থান নেই, যেটা আমাদের দেশের জন্য যেমন একটা করে সামাজিক অস্থিতিশীলতার জন্য ভয়াবহ পরিস্থিতি, আবার তাদেরও ব্যক্তিগত জীবনে একটা সন্তান সে মাস্টার সমমান দাওরাই হাদিস পাশ করেছে কিন্তু দারোয়ানের চাকরিও পাচ্ছে না, এটা তো অসম্মানজনক। তো সেটা নিরসন করার জন্য আমি কিন্তু কওমি মাদ্রাসাগুলোর যারা শিক্ষাবিদ আছেন, আমি রাজনৈতিক ব্যক্তিবর্গের কথা বলবো না, শিক্ষাবিদদের সাথে কাজ শুরু করেছিলাম, কিন্তু সেই কাজটা সম্পন্ন করা 5 মাসে আমার পক্ষে সম্ভব হয়নি। না, এর বাইরেও এই যে মাদ্রাসার অর্থায়ন কোথা থেকে আসছে, যেমন শিক্ষাঙ্গনগুলোতে কিভাবে ফান্ডিং হয়, সরকার এমপিভুক্ত হলে সরকার বেতন দিচ্ছে বা সরকার একটা সাবসিডি দিচ্ছে, তাদের টিউশন ফি নিচ্ছে, কিন্তু মাদ্রাসাগুলোর, কওমি মাদ্রাসাগুলোর বিশেষ করে অর্থ সহায়তা কোথা থেকে আসছে সরকারের তো কোনো মনিটরিং ব্যবস্থার মধ্যে নাই। এবং আপনার বাবা মারা গেছেন, আপনি একটা মাদ্রাসায় দান করে দিলেন, ওনারা খাওয়ালেন, এখন এই দানের অর্থ তো সাধারণ নাগরিকের, তো সাধারণ নাগরিকের অর্থ যেখানে যাচ্ছে তার তো কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই। এবং যেই মা তার সন্তানকে সেখানে দিচ্ছেন, তিনি হয়তো কোনো একটা গার্মেন্টসে কাজ করতে যাচ্ছেন, তার সন্তানকে সেখানে দিয়ে যাচ্ছেন, কারণ তার সন্তানকে রাখবার জন্য কোনো ডে কেয়ার সেন্টার নাই। তো রাষ্ট্র এই দায়িত্ব পালনে কেন ব্যর্থ হলো? ডে কেয়ার সেন্টার তৈরি করতে পারছে না, এবং তাকে, তার বাচ্চাটি রাখবার জন্য রাষ্ট্র তাকে কোনো সাবসিডিও দিচ্ছে না। আবার একজন সন্তান যদি কোনো বাবা মা তাকে খাওয়াতে পড়াতে না পারে,
সেই আশ্রয় সুবিধাটাও রাষ্ট্র দিচ্ছে না। আপনি মাদ্রাসাতে গিয়েই বাচ্চাটাকে দিয়ে দিতে হচ্ছে। আমি একটা মাদ্রাসায় গিয়ে দেখলাম, বলে যে বাচ্চাগুলো কোথা থেকে এনেছে, রেল স্টেশন থেকে কুড়িয়ে পেয়েছি, ওরা ওখানে খেতে পারছে না। তো রেল স্টেশনে বাচ্চারা ঘুমায়, রাত্রি যাপন করে, তার বাবা নাই মা নাই। তো মাদ্রাসা গিয়ে মানবিক দৃষ্টিকোণ থেকে তাকে তুলে এনে সেখানে শিক্ষার ব্যবস্থা নিতে পারে রাষ্ট্র, তাহলে কোথায়? রাষ্ট্রের যে এই পরিমাণ বিস্তৃত সক্ষমতা সেটা কিন্তু তৈরি হয়নি। যেহেতু তৈরি হয়নি তখন পর্যন্ত আমার যেটা সমাধানটা যেটা আমি প্রস্তাব করেছিলাম সেটা হচ্ছে রাষ্ট্রের সক্ষমতা বৃদ্ধির আগে যারা এই মহৎ কাজটা করছে, একদিক থেকে আপনাকে এটা মানে বিশ্বাস এবং গ্রহণ করতে হবে, এই শিশুদেরকে, এই যে আমার গার্মেন্টস এর কর্মী থেকে বলি বা স্টেশন থেকে কুড়িয়ে নিয়ে আনা বলি বা এতিম শিশুদেরকে, তো এই এই প্রতিষ্ঠানগুলো, শিক্ষাটা আমি বলছি না, ধর্মীয় প্রতিষ্ঠানগুলো তারা রাখছে, পড়াচ্ছে, খাওয়াচ্ছে এবং তারা লিল্লা বোর্ডিং বলা হয়, ফি সাবিলিল্লাহ, দান খয়রাতের মাধ্যমে সেটা পরিচালনা করছে। কিন্তু তারা আসলে কি পড়াচ্ছে সেটা মনিটরিং আমরা করতে পারি। আপনি তো তাকে খাওয়া পড়াই দিতে পারতেছেন না, আপনি তার পড়ার খবর কিভাবে নিচ্ছেন? সে রাত্রি যাপন করার তার মাথার উপর শেড নাই, তার 3 বেলা খাওয়ার সুবিধা নাই। আগে তো আপনি সেই মৌলিক সুবিধা নিয়ে তারপর আপনি তৃতীয় অবস্থান হচ্ছে শিক্ষা। সেক্ষেত্রে আপনি আগে খাওয়ানোর পড়ানোর দায়িত্ব নেবেন, তারপর পড়াশোনার খবর নেবেন। আপনি আগে পড়াশোনার খবর নিলে তো সেই খবর দেবে না। সেটা আমি বলছি, সামাজিকভাবে এই প্রতিষ্ঠানগুলো সেই দায়িত্বগুলো পালন করছিল সামাজিকভাবে। সব দায়িত্ব কিনা আমার প্রশ্নটি হচ্ছে, এই জনগোষ্ঠীকে রাষ্ট্রের সেই সক্ষমতাটা কেন দায়িত্ব নিচ্ছে না? এত বিশাল জনগোষ্ঠীকে ভরণ পোষণের দায়িত্বটা রাষ্ট্রের ছিল, আমি যে পর্যায়ে ছিলাম সেখানে কিন্তু ছিল না। এবং আমাদের যে আমলাতান্ত্রিক পদ্ধতিতে পরিচালিত হয় বিষয়গুলো, যেমন একটা এতিমখানা খোলার অনুমতি নিতে, হ্যাঁ, এটা বিশ্ববিদ্যালয় খোলার অনুমতি চাইতে কঠিন, এনএসআই ক্লিয়ারেন্স, ডিজিএফআই ক্লিয়ারেন্স, নানান কিছু। কিন্তু আপনি যদি একটা মাদ্রাসা খুলে দেন, সেখানে এতিমখানা হিসেবে পরিচালনা করেন, কারো কাছ থেকে কোনো অনুমতি নিতে হয় না। এই যে ইনফরমাল কেয়ারটেকার সেক্টর, এটা এত বেশি আমাদের বেড়ে গিয়েছিল এবং আমাদের সাধারণ জনগণ অর্থনৈতিকভাবে যেহেতু একটু সমৃদ্ধি পাচ্ছে, সেখানে দান খয়রাত করতে প্রচুর। এই যে একটা সোশ্যাল সেক্টর তৈরি হয়েছে, প্রাইভেটে সোশ্যাল সেক্টর তৈরি হয়েছে, আমার সুপারিশটা ছিল তাদেরকে মনিটরিং মধ্যে আনা। তাদের দায়িত্ব রাষ্ট্র রাতারাতি নিয়ে ফেলতে পারবে না, রাষ্ট্র যেটা পারবে না সেটা তো নিয়ে ফেলতে পারবে না। আমরা তো, আপনি ইউনাইটেড কিংডমের সরকার সারা পৃথিবী থেকে শোষণ করে হাজার শত শত বছর, সেখানে এখনো তারা সঠিকভাবে রাষ্ট্র সব দায়িত্ব নিতে পারেনি। সেখানে বাংলাদেশের মতন রাষ্ট্র আমরা মাত্র এখন একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছিলাম, তখন তাদেরকে যদি আমি প্রত্যাশা করি সকল শিশুর দায়িত্ব করছেন, ডোনেশনটা সাধারণ জনগণের কাছ থেকে যাচ্ছে, আপনি কুরবানির চামড়াটা তো আপনি দিচ্ছেন, কিন্তু রাষ্ট্র সেই কাঠামোটি তৈরি করতে ব্যর্থ হয়েছে কিনা? মনিটরিং এর ক্ষেত্রে কি পড়াবে, তাদেরকে আইডেন্টিফিকেশন এবং তাদের ডেটাবেস ক্রিয়েট করা, তাদেরকে রেজিস্ট্রেশন ক্রিয়েট একটা সিস্টেমের মধ্যে আনা, সেটা আমি মনে করি ব্যর্থ হয়েছে, অবশ্যই হয়েছে। সেই বিষয়গুলো আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আমি নিজে ব্যক্তিগতভাবে বলেছিলাম যে ঢাকার যদি পতন হয় সেটা এই সমস্ত সেক্টর থেকে হওয়ার সম্ভাবনা আছে। তো সেইগুলো আমরা কিন্তু আমি মনে করি আমাদের ভবিষ্যতের কথা ভেবে সেগুলো আমাদের করার পরিকল্পনাটা ছিল। আমাদের সেই সক্ষমতাটা থাকলেও এই সেক্টরটি, কওমি মাদ্রাসা কিন্তু চাইনি আমি তাকে কোনোভাবে মনিটরিং এর মধ্যে আনি, এবং আমরা বারবার চেষ্টা করেছি, কিন্তু এখানে কনফ্রন্টেশন না করে আস্থায় নিয়ে কাজটা করার আমরা চেষ্টা করেছি, যেটার কাজটা আমি শুরু করেছিলাম। রাষ্ট্র আপনার যেখানে কোনো কন্ট্রিবিউশন নাই, কেউ যদি সামাজিক দায়বদ্ধতা থেকে কোনো একটি বাচ্চার দায়িত্ব নেয়, সেখানে আপনি জানতে চাইতে পারবেন না আসলে তিনি কি খাওয়াচ্ছেন, তিনি কি পড়াচ্ছেন? না, অবশ্যই পারবো না, আপনি করতে পারবেন না। তো আপনি তো সেই জায়গাতে আসলে নজরই দেননি। না, রাষ্ট্রের প্রত্যেক শিশুই কিন্তু রাষ্ট্রের শিশু, সেটা সেই মাদ্রাসারও শিশু না, স্কুলের শিশু না, সেটা রাষ্ট্রের শিশু, সে একটা নাগরিক, তাই না? সেটা মনিটরিং করা, তাকে কি সেখানে নিয়ে গিয়ে অত্যাচার করছে, নির্যাতন করছে, কি পড়াচ্ছে, জঙ্গিবাদে দিচ্ছে নাকি ধর্মীয় শিক্ষা দিচ্ছে, সেটা মনিটরিং করার দায়িত্ব কিন্তু রাষ্ট্রের। তো রাষ্ট্র সেখানে তার সেই সক্ষমতাটা, রিসোর্সটা নেই। 25 থেকে 30 লক্ষ শিক্ষার্থীকে যারা ঝরে পড়েছে সমাজের, এতিম বা পিতৃমাতৃ পরিচয়হীন, তাদেরকে লুক আফটার করার ক্ষেত্রে আপনি জয় বাংলা কনসার্টের নামে কোটি কোটি টাকা খরচ করলেন। আপনি আপনার প্রতিষ্ঠানের আমি আপনাকে চাইনি বিব্রত করতে, 100 কোটি টাকা বাজেট ছিল আপনার এই যে কারিগরি শিক্ষার প্রচারের জন্য। সেই 100 কোটি টাকা বাজেট, কারিগরি শিক্ষার প্রচারের জন্য 100 কোটি টাকা কখনো বাজেট হয়নি, এটা আপনি কোথায় দেখেছেন? একটি প্রতিবেদনে পেয়েছে, আপনি চাইলে আমি একটু খুঁজে দেখাতে পারি। 100 কোটি টাকার তো কোনো বাজেটই নেই কারিগরি শিক্ষার প্রচারের জন্য। এমন কি প্রচার যে সেটা 100 কোটি টাকার বাজেট? যেখানে মননশীল মানুষ চর্চার জন্য আপনাদের চেষ্টা থাকা দরকার ছিল শিক্ষা মন্ত্রী হিসাবে, শিক্ষা উপমন্ত্রী হিসাবে, সেই জায়গায় একজন শিক্ষকের সামনে দাঁড়িয়ে যে সন্তানের মাথা নত হয়ে যাওয়ার কথা ছিল, সেই শিক্ষককে আপনি চেয়ার থেকে টেনে তুলে নিয়ে আনছেন। এটি তো আপনি কোনো আইন দিয়ে করতে পারবেন না, তার মননশীল চর্চাটি আপনি করতে ব্যর্থ হয়েছেন। তো সেই জায়গাতে আপনারা নজর দিতে পারেননি বলেই তো আপনাদের আজকের এই অবস্থা। কারণ আমার তো শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উপরে কখনোই নিয়ন্ত্রণ ছিল না।
কেন নিয়ন্ত্রণ ছিল না? সেটা একটা বড় ম্যাক্রো ফেলিয়ার। আমার 30,000 শিক্ষা প্রতিষ্ঠান সেকেন্ডারি এডুকেশনের, সেটা তো আমার জাতীয়করণ করে ফেলা উচিত ছিল। আমি পদ্মা সেতু তৈরি করলাম, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলো যদি ন্যাশনালাইজ আমি করে ফেলতে পারতাম, যে সিদ্ধান্তটা আসলে এই সরকার নিয়েছিল, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সিদ্ধান্ত নিয়েছিল যে 30,000 শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো এমপিওভুক্ত অর্থাৎ অনুদানে পরিচালিত হয়, তারা সবটাই তিনি রাষ্ট্রের অধীনে নিয়ে আসবেন। রাষ্ট্রের অধীনে নিয়ে আসলে কি হবে? বিনামূল্যে আমি সেই শিক্ষাটা দিতে পারবো। এখন রাষ্ট্র অনুদান দিত, শিক্ষকরা সেই এমপিওভুক্ত হিসেবে বেতন পেত, অনেক সময় পাওয়ার ক্ষেত্রে গরিমসি থাকতো, কিন্তু সেটা যদি রাষ্ট্র নিয়ে ফেলতো, আমি পদ্মা সেতু যদি বানাতে পারি, পুরো সেকেন্ডারি এডুকেশন কেন আমি সেটা নিতে পারবো না? এই যে একজন এখানে বোধহয় প্রশ্ন করছেন, সেই প্রতিশ্রুতি দেওয়ার বাস্তবায়ন করার পর্যায়েই তো আমরা যেতে পারিনি। আমরা 5 মাস, সেই 5 মাসের মধ্যে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে রাষ্ট্রীয় জাতীয়করণ করে ফেলার সিদ্ধান্তের জায়গায় তো আমরা যেতে পারিনি। বাজেট অ্যালোকেশনের বিষয় থাকে। তবে এটা নীতিগতভাবে আমার সরকারের সিদ্ধান্ত ছিল, আমার প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত ছিল, আমরা যেহেতু পদ্মা সেতু বানিয়ে ফেলেছি, আমার 30,000 শিক্ষা প্রতিষ্ঠান আমি যদি সরকারিকরণ করে ফেলতে পারতাম, শিক্ষাটা উচ্চ মাধ্যমিক পর্যন্ত বিনা বেতনে হয়ে যেত। তখন সন্তানদেরকে কমি মাদ্রাসায় বিনামূল্যে পড়ানোর মানসিকতাও আমার থাকতো না, এবং আমার সন্তানকে আমি তার পুষ্টি, তার ন্যূনতম শিক্ষা, এডিশনাল এডুকেশন, সেগুলো পিছনে বিনিয়োগ করতে পারতাম। এখন যেটা হয়েছে, আমাদের হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠান সরকার অনুদান দিচ্ছে, বেসরকারিভাবে পরিচালিত হচ্ছে, শিক্ষকরা নিগৃহীত হচ্ছে, এবং শিক্ষার্থীরা মানে তার নির্ধারিত বেতনের চেয়ে অনেক বেশি টাকা দিয়ে তাকে পড়তে হচ্ছে। চারিদিকেই লস, পুরো সিস্টেমটাই লস। এই সিস্টেম লসটা নিরোধ করার জন্য কিন্তু আমাদের সিদ্ধান্ত ছিল, কিন্তু সেই সিদ্ধান্তটা আমরা বাস্তবায়ন করে যেতে পারিনি। তবে আগে তো শিক্ষা সেক্টরে কোনো ধরনের এমপিওই ছিল না এত বেশি। আমাদের সময় তো অনুদান, যেটা এমপিও, মান্থলি পেমেন্ট অর্ডারের মাধ্যমে শিক্ষকদেরকে যে বেতন ভাতা নিশ্চিত করা হাজার হাজার শিক্ষকদের, সেটা তো এই শেখ হাসিনা সরকার এসে করেছে। প্রত্যেকটা কাজে একটা ধাপ আছে। প্রথম ধাপে আমি তাদের বেতনটা নিশ্চিত করছি, পরবর্তী ধাপে আমি তার চাকরি সহ প্রতিষ্ঠানটা জাতীয়করণ করে নেব। এই ধাপের দিকে তো আমরা এগোচ্ছিলাম। ধাপে ধাপে সারা বাংলাদেশে আপনি যদি গ্রামে যান, এখন দেখবেন প্রত্যেকটা গ্রামে একটা করে বিল্ডিং, স্কুলের বিল্ডিং কিন্তু সগর্বে দাঁড়িয়ে আছে। এটা কিন্তু শেখ হাসিনা সরকার করেছে। স্কুল বেসরকারি, কিন্তু সরকার বিল্ডিং করে দিয়েছে, সরকার শিক্ষকদেরকে এমপিও দিয়েছে, এবং পরবর্তী ধাপ ছিল সরকার পুরো প্রক্রিয়াটাই সরকারিকরণ করে নিবে। সেটা আমরা করতে পারিনি, সময় আমরা পাইনি। আমরা অনুষ্ঠান শেষ করবো। আপনার প্রতি আমার প্রশ্ন, আপনি কখনো রিগ্রেট করেন কিনা যে এই ভুলগুলো যদি আমরা আওয়ামী লীগ না করতো, তাহলে হয়তো এভাবে আপনাদের পতন হতো না? দেখুন, অনেকগুলো পলিসি সিদ্ধান্ত যে আসলে আমার ভুলের কারণে পতন হয়েছে, সেটা আমি সবসময় মানতে রাজি নই। কারণ সরকার পরিচালনার ক্ষেত্রে ভুল হবেই, সরকার পরিচালনার ক্ষেত্রে সঠিক সিদ্ধান্তও হবে। ভুল স্বীকার করে আমি বলছি, সঠিক সিদ্ধান্তের জায়গায় পাল্লাটা ভারী ছিল বলেই তো 15 বছর ধরে সরকারটা টিকে ছিল। শুধুমাত্র যে আমরা মানে দোর্দণ্ড প্রতাপের সরকার ছিলাম তা তো নয়। জনসমর্থন না থাকলে এতদিন টেকা যায় না। তবে ভুলগুলো কি হয়েছিল? ভুলের চাইতে সবচাইতে বড় ভুল ছিল হচ্ছে এই একটা গভীর একটা মেটিকুলাস ডিজাইনের যে প্ল্যান, সেটাকে অনুধাবন করতে না পারা, সেটাকে প্রতিহত করতে না পারা, এবং সেটাকে ডিসমেন্টাল করে সরকারের স্থায়িত্ব এবং রাষ্ট্রের অস্তিত্বটাকে সুসংহত করতে না পারাটা আমাদের সবচেয়ে বড় ভুল ছিল, সেটা আমি মনে করি। এবং আমাদের সেই ভুলের মাসুল তো এই সন্তানরা দিয়ে গিয়েছে। তো ভুল তো স্বীকার আমাদের করতেই হবে। আমি যদি সেটা অনুধাবন, নির্বাচন নিয়ে আপনার কোনো ভুল নাই, বিরোধী দলের অংশগ্রহণ নিশ্চিত করতে পারেন নাই, এটাও কি আপনাদের ভুল নাই? তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা তুলে দিয়েছেন, সেটাও কি আপনাদের কোনো ভুল নাই? সেই আলোচনাগুলো অনেক বিস্তৃত আলোচনা। সেই আলোচনাগুলো আমি অবশ্যই আপনার সাথে করতে চাই, অন্য আরেকটি পরিসরে অবশ্যই সেই আলোচনাটা করতে চাই। তবে এই মুহূর্তে নির্বাচন নিয়ে আলোচনার পরিসর অনেক শেষ প্রশ্ন, সামনে নির্বাচন, আজকে নির্বাচন সম্পর্কে কথা বলেছেন প্রেস উপদেষ্টার, মানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তিনি বলেছেন যে ফেব্রুয়ারির মধ্যেই, অর্থাৎ রোজার আগে নির্বাচন হবে, ডিসেম্বরের মধ্যে নির্বাচন কমিশনকে প্রস্তুতি নেওয়ার কথা তিনি বলেছেন, এবং প্রেস ব্রিফিং এ আমরা জেনেছি প্রস্তুতির কথা। তো আপনারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারছেন না। আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সাথে সংযুক্ত যে রাজনৈতিক দলগুলো ছিল, আমাদের যে প্ল্যাটফর্ম 14 দল, এই পুরো প্ল্যাটফর্ম এবং আওয়ামী লীগ সহ আমাদেরকে নির্বাচন থেকে বিরত রাখলে বা নিষেধাজ্ঞা দিয়ে রাখলে সেই নির্বাচন কোথাও গ্রহণযোগ্য হবে না, এবং সেই নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার স্থায়িত্ব পাবে না। এই যে এনসিপি পার্টি একটা করা হয়েছে, অনেকে ব্যঙ্গ করে বলছে ন্যাশনাল চিলড্রেন্স পার্টি, যে কিশোর গ্যাংদের পার্টি বলা হচ্ছে, অনেকে ব্যঙ্গ করে বলছে। আমি সেটার সাথে একমত পোষণ করি কি না করি সেটা অন্য কথা। এই ব্যঙ্গ করাটা আপনি পছন্দ করেছেন, এই জন্যই বললেন। এটাও তো কিছুটা বাস্তবতা আসলে।
বাস্তবতাটা হচ্ছে যে মব কালচার তারা তৈরি করেছে, সৃষ্টি করেছে এবং পরিচালনা করছে, সেখানে তো কিশোর গ্যাং বলাটা তো অস্বাভাবিক নয়। তারা তো কিশোর গ্যাং এর কাজই করছে, কিশোর গ্যাংদেরকে দিয়েই তো তারা রাস্তায় নামিয়ে এই যে এখন যে যেহেতু মব আজকে ভায়োলেন্স গুলো করছে। এনসিপির যেহেতু প্রতিনিধি নেই, আমি এই বক্তব্যটি নিতে পারছি না। না, অবশ্যই না, সেটা আমি বলছি যে এটা আমি বলছি না, সাধারণ মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সব জায়গায় সেটা বলছে যে এটা মব সরকার, এটা মানে গণতান্ত্রিক সরকার না, মব সরকার। এবং মব সরকার একটি মব পার্টি তৈরি করেছে, সেটা হচ্ছে এই এনসিপি। তো আবার পাশাপাশি আমি শুধু তাদের কথা বলে কি লাভ? সেখানে কি আমাদের জামায়াতে ইসলামীর যে সশস্ত্র ক্যাডাররা কি সেই মবে অংশগ্রহণ করছে না? এ টিম, বি টিম, সি টিম, আমি বিএনপির যারা ব্যক্তিরা। নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এমন ঘোষণা দিয়েছে সরকার, এবং সেটি ফেব্রুয়ারির মধ্যে অর্থাৎ রোজার আগে হবে। আওয়ামী লীগ অংশগ্রহণ করতে না পারলে আওয়ামী লীগের মানে সদস্যরা স্বতন্ত্র হিসেবে নির্বাচন করবে, এমন কোনো কৌশল আপনারা নিচ্ছেন কিনা, অথবা যারা স্বতন্ত্র প্রার্থী হবেন তাদেরকে সমর্থন দিয়ে বিএনপি বা জামায়াত বা এনসিপি কে পরাজিত করার কোনো কৌশল আপনারা নিচ্ছেন কিনা? প্রথমত এই সরকারের যেহেতু আইনগত ভিত্তি নেই, বৈধতা নেই, তাদের অধীনে কোনো নির্বাচনে যাওয়া আওয়ামী লীগের পক্ষে সমীচীন হবে না। এই বিষয়ে কোনো সিদ্ধান্ত আমার কেন্দ্রীয় কমিটি নিয়েছে কিনা আমি জানি না, আমি কেন্দ্রীয় কমিটির সদস্য নই। তবে আমি মনে করি আমার সুপারিশ থাকবে এই অবৈধ অসাংবিধানিক সরকারের অধীনে আওয়ামী লীগ কোনো নির্বাচনে যাতে না যায়, সেটা নির্বাচন করাটা আমাদের জন্য সঠিক হবে না। নির্বাচন করার জন্য যে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা দরকার, সেই ধরনের কোনো পরিস্থিতি তো বাংলাদেশে নেই। এমনকি জামায়াতে ইসলামের যে আমির, তিনি বলছেন কিন্তু যে দেশের যে পরিস্থিতি, কতক্ষণ বলছেন যে নির্বাচনের জন্য ক্যান্ডিডেট ঘোষণা করছেন, আবার কতক্ষণ বলছেন যে দেশের যে পরিস্থিতি নির্বাচনের অবস্থায় সৃষ্টি হয়নি। তো নির্বাচন নিয়ে কিন্তু সবার মধ্যেই ধোঁয়াশা এবং শঙ্কা আছে। শঙ্কা আছে, এজন্য কিন্তু নির্বাচনের পরিস্থিতি তো সেখানে নেই, এবং এরা সেই পরিস্থিতি করতেও চায় না। এরা যেন তেন ভাবে কোনো একটা গোজামিল দিয়ে তাদের যেই মানে পার্টি করা কিংস পার্টি, সেই কিংস পার্টিকে কোন রকমে সরকারের অংশীদার করা, তাদের পক্ষে তো সম্ভব হবে না সরকার গঠন করা, সরকার যেই আসবে তার অংশীদার করার একটা হীন চেষ্টা তারা চালাচ্ছে। সুতরাং সেই নির্বাচনে আওয়ামী লীগ যাবে না, এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ ভিন্ন নামে স্বতন্ত্রভাবে বা যে করে হোক দেয়ার বিষয়ে কেউ যদি ব্যক্তিগতভাবে অবৈধ নির্বাচনে অংশগ্রহণ করে, সেটা তার নিজের ঝুঁকিতে করবে। কেউ যদি আপনাদের দলীয় মানে নেতা কর্মীরা অনেকেই তো এনসিপি তে যুক্ত হচ্ছেন, বিএনপি তে যুক্ত হচ্ছেন, জামাতেও যুক্ত হচ্ছেন, সেক্ষেত্রে আপনার দলের অবস্থান কি থাকবে? তারা এখন মানে মামলা থেকে বাঁচবার জন্য, তার ব্যবসা প্রতিষ্ঠান টিকিয়ে রাখবার জন্য যেই রাজনৈতিক দলগুলো এখন বাংলাদেশে রয়েছে, কোনো না কোনো রাজনৈতিক দলের সাথে মিশে গিয়ে তারা নির্বাচনে যদি অংশ নেয়, সেক্ষেত্রে আপনার দলের দৃষ্টিভঙ্গি কি হবে? রাজনৈতিক বাস্তবতাটা হচ্ছে একজন রাজনৈতিক কর্মী যেহেতু সে ব্যাপক নির্যাতন, নিষ্পেষণের, অত্যাচারের সম্মুখীন হন, তার নিজের প্রতিরক্ষার জন্য সে নানান ধরনের কৌশল কিন্তু মাঠ পর্যায়ে নেয়। আওয়ামী লীগের সত্যিকারের আদর্শিক কর্মীরা কিন্তু সেই কাজটি করার কথা না বা করবে বলে আমরা মনে করি না। তবে কিছু নেতাকর্মী বলি তারা নিজেকে রক্ষা করার জন্য, যান বাঁচানো তো ফরজ, এখন যে পরিস্থিতি সরাসরি হত্যা করা হচ্ছে, খুন করা হচ্ছে, সেই পরিস্থিতিতে অনেকে হয়তো বা সেখানে লাইন ক্রস করবেন। এখন এটা তো একটা সাংবিধানিক অধিকার, রাজনৈতিক দল পরিবর্তন করা, রাজনৈতিক আদর্শিক প্রশ্নে আপনার অবস্থান পরিবর্তন করা, এটা তো বাক স্বাধীনতা। এইখানে রিজিডিটিটা একটা আমি মনে করি আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা এটাকে নেগেটিভলি দেখি, আমি ব্যক্তিগতভাবে সেটাকে নেগেটিভলি দেখি না। আপনার অবস্থানের পরিবর্তন আসতেই পারে, আপনার উপলব্ধি আজকে এক ধরনের আছে, আগামীকাল আরেকটা হতেই পারে। এই ফ্লেক্সিবিলিটিটা আমাদের তো মানব মানে হিউম্যান মাইন্ড, তাই না? সেখানে সেই পরিবর্তনটা আসতেই পারে, এবং সেটা আসলে কেউ রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে নাকি লাভবান হবে সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত হবে। যারা আদর্শিক কর্মী তারা দল ছেড়ে যাবে না বা তাদের সাথে যাবে না। তবে এটা যদি হয়ে থাকে সেক্ষেত্রে পরবর্তী সিদ্ধান্ত আমরা সেভাবে করে নেব। এটা হয়ে আসছে, দল পরিবর্তন করাটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, এটা বাংলাদেশের রাজনীতিতে, ভারতের রাজনীতিতে, পাকিস্তানের রাজনীতিতে সেটা হয়। আর এখন তো জোরপূর্বক করানো হচ্ছে, জোরপূর্বক সেখানে যেহেতু করানো হচ্ছে, সেখানে তো আমাদের বলার কিছু নেই। আমার শেষ প্রশ্ন, লন্ডনে সাম্প্রতিক সফরে প্রধান উপদেশ মানে অন্তর্বর্তীকালীন প্রধান উপদেশ ইউনূসের সাথে লন্ডনে বসবাসরত, যুক্তরাজ্যে বসবাসরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের বৈঠক হয়েছে ডরচেস্টার হোটেলে। এই বৈঠকটির পর অনেকে ভেবেছিলেন যে তারেক রহমান সম্ভবত বাংলাদেশে ফিরে যাবেন এবং রাজনীতিতে আবার সক্রিয় হবেন। এই বৈঠকটি নিয়ে আপনার মূল্যায়ন কি, এবং তারেক রহমান সাহেব দেশে আদৌ ফিরছেন না, আপনি বলছেন জামায়াত ইসলামের আমিরও বলছেন নির্বাচন এর সময় হয় নাই, আপনি অন্য কোনো কিছু ভাবছেন কিনা? দেখুন, বাংলাদেশ একটি অনিশ্চয়তার পথে আছে, সেই অনিশ্চয়তার পথ থেকে বের করে আনতে হলে এই দেশকে সকল রাজনৈতিক দলকে একটি ঐক্যমতে আসতে হবে। পূর্বের যেই রাজনৈতিক ইতিহাস আমাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বলি, শত্রুতা বলি, বৈরিতা বলি, সবকিছুকে ছাপিয়ে আলটিমেটলি তো এই দেশটাকে একটা পর্যায়ে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা একটা পর্যায়ে নিয়ে এসছে।
বাকি কাজটা তো আমাদের সকলের ক্ষেত্রে ন্যূনতম একটু ঐকমত্য থাকতে হবে যে আমরা এখান থেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব এই দেশটাকে। তো সেক্ষেত্রে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব লন্ডনে আছেন নাকি বাংলাদেশে আছেন, সেটা আমি মনে করি না কোনো এখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। উপলব্ধিটা খুবই গুরুত্বপূর্ণ। আমি কি বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যেতে চাই, নাকি আফগানিস্তান, সোমালিয়া, হাইতির মতন অকার্যকর বানানা রিপাবলিকে পরিণত করতে চাই? আমার যদি মানসিকতাটা বিদেশে থেকে, দেশে থেকে এবং প্রতিহিংসা বা প্রতিদ্বন্দ্বিতা বা বৈরিতার মাধ্যমে যদি এমন থেকে যায় যে আমি প্রতিশোধের রাজনীতি করব, তাহলে বাংলাদেশ সেই অনিশ্চিত গৃহযুদ্ধপূর্ণ জঙ্গিবাদী অরাজকতার মধ্যে দিয়ে কিন্তু সামনের দিনগুলো অতিবাহিত হবে। এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা এখনো আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশনা এবং বঙ্গবন্ধু কন্যার নির্দেশে এখনো কিন্তু আমরা যেটাকে আমি বলবো যে সর্বোচ্চ সহনশীলতা দেখিয়ে যাচ্ছি। আওয়ামী লীগের পক্ষে কিন্তু সম্ভব হয়েছিল 9 মাসে বাংলাদেশ স্বাধীন করা, আজকে 9 মাস কিন্তু অতিক্রম হয়েছে। আওয়ামী লীগ সর্বশেষ বাংলাদেশে এই ধরনের পরিস্থিতি 75 পরবর্তী সময় হয়েছে, 75-এর পরে 21 বছর লেগেছে আওয়ামী লীগের রাষ্ট্র ক্ষমতায় আসতে। এখনো কিন্তু 21 মাসও হয়নি আওয়ামী লীগ নেতাকর্মীরা মাঠে নেমে গিয়েছে নিষেধাজ্ঞা সত্ত্বেও। 21 বছর আওয়ামী লীগ নিষিদ্ধ ছিল না, কিন্তু রাষ্ট্র ক্ষমতায় আসতে 21 বছর হয়েছে। 21 বছরও লাগেনি আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ে সকলের মধ্যে সেই আত্মবিশ্বাস চলে এসেছে যে এই অরাজকতার কাছ থেকে এই বাংলাদেশকে আমাদের রক্ষা করতে হবে। আমরা অন্যান্য সকল রাজনৈতিক দল, এমনকি আমি বলবো ইসলামিক রাজনৈতিক দল, যারা উম্মা প্রতিষ্ঠার জন্য রাজনীতি করছেন না, যারা সর্বপর্যায়ে শরিয়া ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য রাষ্ট্র পরিচালনা করছেন, যারা ইসলামিক ডেমোক্রেট, আপনি জানেন যে ইউরোপে খ্রিস্টান ডেমোক্রেটিক পার্টি আছে, আমরা কিন্তু কোনো আলেম ওলামা বৃন্দ বলি বা ইসলামিক দল প্রতি বলি, আমাদের কারোর সাথে কোনো বিরোধ নেই। আমরা এমনকি জামায়াত আমরা অনুষ্ঠান শেষ করব। আপনি আপনার নির্বাচনী এলাকার বা আপনার জনগণের মানুষের জন্য, আপনার এলাকার মানুষের জন্য অনেকেই প্রশ্ন করছেন। আমি সময় স্বল্পতার কারণে আপনাদের দর্শক সকল প্রশ্ন নিতে পারিনি, দুঃখিত। তবে আপনি তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা? নেতাকর্মীরা নিশ্চয়ই আপনার কাছে অনেক প্রশ্ন আছে, যে প্রশ্নগুলো হয়তো আপনি পৌঁছাতে পারছেন না, তাদের প্রতি কোনো নির্দেশনা রয়েছে কিনা? আপনি শেষ করবো অনুষ্ঠান। আমরা আমাদের নেতাকর্মীদের সাথে আমাদের যে দলীয় সাংগঠনিক কাঠামো, এর মাধ্যমে আমাদের যে সাংগঠনিক কার্যক্রম সেটা রিয়ালিটিতে এবং ভার্চুয়াল রিয়ালিটিতে কিন্তু আমরা প্রতিনিয়ত করে যাচ্ছি। আমাদের সকলের প্রতি একটি আহ্বান থাকবে যে আমাদের আত্মবিশ্বাস হারালে চলবে না, আমাদের আস্থা রাখতে হবে। অবৈধ অসাংবিধানিক ভাবে প্রতিষ্ঠিত অসত্য কখনোই স্থায়িত্ব পায় না, এটা আমরা অতীতেও দেখেছি। এই জঙ্গি গোষ্ঠী, এই যে খুনি ইউনুস বলবো আমি, শান্তি পুরস্কারের তথাকথিত আপনি এক্সপান্স করলে তো হবে না। আপনি যেহেতু আমাকে বলার অধিকার দিয়েছেন, আমি সেটা এখানে বলবো। তার হাতে রক্ত লেগে আছে, সে হাজার যে এখন পর্যন্ত যত মানুষ মারা গিয়েছে প্রত্যেকের জন্য এই ব্যক্তি দায়ী। এবং তাই আমি বলছি, আপনি অভিযোগ দিতে পারেন, তবে আমি আপনাকে অভিযোগ দিচ্ছি না, ইউ আর নট দ্য জাজ, সো আমি আপনাকে অভিযোগ দেওয়ার কিছু নেই। আপনি বলেছেন আমার বাক স্বাধীনতা আছে, আমি সেই বাক স্বাধীনতার চর্চা করছি। হি ইজ অ্যাকিউজড অফ মার্ডারিং, দেয়ারফর এই শব্দটা তার জন্য প্রযোজ্য। সংখ্যালঘু থেকে শুরু করে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে হত্যা করা এবং সাধারণ শিক্ষার্থীদের আজকে যে লাশের উপরে ক্ষমতায় সে বসে আছে, তাই আমি বলবো এই খুনি ইউনুস সরকারের পতন অবশ্যম্ভাবী, আমাদেরকে শুধু ধৈর্য ধরতে হবে। সুতরাং আমি আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে দেশবাসী, নির্বাচনী এলাকা এবং সর্বত্র বলতে চাই, আমরা এদের বিরুদ্ধে সর্বাত্মকভাবে সঠিক সময়ে আমরা অবশ্যই আন্দোলনে নামবো এবং এদের পতন আমরা করবই। তবে আমরা দেশে গৃহযুদ্ধ চাই না, আমরা দেশে চাই একটি ঐক্যমত্য প্রতিষ্ঠিত হোক, আমরা দেশে চাই শান্তি এবং স্থিতিশীলতা। এই প্রশ্নে আওয়ামী লীগ কখনোই আপোষ করবে না। তাই গৃহযুদ্ধপূর্ণ পরিস্থিতি সৃষ্টি করা আওয়ামী লীগের কাজ না, আওয়ামী লীগ সেটা করবেও না। অনেক ধন্যবাদ ব্যারিস্টার মুহিবুল হাসান নওফেল, সাবেক শিক্ষামন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এবং সাবেক সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, আমাদেরকে সময় দেওয়ার জন্য। এবং দর্শক, আপনারা অনেকেই প্রশ্ন করেছেন, আমরা কিছু প্রশ্নের জবাব দিয়েছি, এবং যারা ব্যক্তিগত আক্রমণ করেছেন সেই প্রশ্নগুলো আমরা নিতে পারিনি। এবং আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন বর্তমান বাংলাদেশের পরিস্থিতি, বর্তমানের অবস্থা, সামনে নির্বাচন, সেই সাথে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা, নানা বিষয় নিয়ে আলোচনা সমালোচনা করা হলো। আজকের এই বিশেষ লাইভটি, বিশেষ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় দর্শক, শেষ করার আগে আজকের যে গুরুত্বপূর্ণ নিউজ, সেই নিউজটি আমি আপনাদের সামনে তুলে ধরছি। শাপলা না হলে ধানের শীষ প্রতীক হতে পারে না, সার্জিস আলম, এমন একটি হেডলাইনে নিউজ করেছে প্রথম আলো। আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করব সার্জিস আলম কি বলেছে। শাপলা যদি রাজনৈতিক দলের প্রতীক না হতে পারে, তাহলে ধানের শীষ প্রতীক হতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক
সার্জিস আলম। তিনি বলেছেন, জাতীয় ফুল হিসেবে শাপলা প্রতীক হতে আইনগত বাধা নেই, কারণ জাতীয় ফল কাঁঠাল ইতিমধ্যে মার্কা হিসাবে আছে। বুধবার মধ্যরাতে নিজের ভেরিফাই ফেসবুক পোস্টে বা ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে সার্জিস আলম এসব কথা বলেন। শাপলাকে নির্বাচনী প্রতীক হিসাবে বিধিমালার তফসিলভুক্ত না করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এর ফলে কোনো রাজনৈতিক দল তাদের দলীয় প্রতীক হিসাবে শাপলা পাবে না। এনসিপি নির্বাচন কমিশনে নিবন্ধন চেয়ে যে আবেদন করেছে, সেখানে দলীয় প্রতীক হিসাবে শাপলা সহ 3টি প্রতীকের নাম উল্লেখ করেছে তারা। ফেসবুক পোস্টে সার্জিস আলম লিখেছে, শাপলা জাতীয় প্রতীক নয়, জাতীয় প্রতীকের একটি অংশ। এভাবেই ধানের শীষ, পাতা এবং তারকাও জাতীয় প্রতীকের অংশ। শাপলা যদি রাজনৈতিক দলের প্রতীক না হতে পারে, তাহলে ধানের শীষও প্রতীক হতে পারে না। আর যদি জাতীয় প্রতীকের যে কোনো একটি অংশ রাজনৈতিক দলের প্রতীক হতে পারে, তাহলে শাপলাও হতে পারে। এছাড়া সার্জিস আলম আরও লিখেছেন, জাতীয় ফুল হিসাবে শাপলা প্রতীক হতে আইনগত বাধা নেই, কারণ জাতীয় ফল ইতিমধ্যে বা অলরেডি মার্কা হিসেবে আছে। আর যদি মার্কা দেখেই ভয় পান, তাহলে সেটা আগে থেকেই বলেন। এরকম নানান কথা বলেছেন। এবং আপনারা জানেন যে বিএনপির সাথে বৈরিতা চলছে। ছাত্রদের নতুন রাজনৈতিক দল নাগরিক কমিটি, এনসিপি, নাগরিক পার্টি, যেটি আসলে এই যে আন্দোলনটি হয়েছিল জুলাই, এর আন্দোলন ছাত্ররাই শুরু করেছিল। এরপরে জামাত, বিএনপি সহ সর্বদলীয় যারা দল রয়েছে তারা অংশগ্রহণ করেছিল এবং আন্দোলনটি সমাপ্তি ঘটিয়েছিল। দর্শক, এই বিষয় নিয়ে তাদের মধ্যে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। এই বিষয়ে আপনি কি বলতে চান, কি বলার আছে, অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।